পরিচয় দিল, তবুও অপরিচিত হয়ে গেল। আর সুফিয়া কামালের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের দ্বিতীয় ক্লাসে। যদিও আমরা দুইটা ক্লাস নিয়েছি, দুইটা ক্লাসের মধ্যে আসলে প্রথম ক্লাসের অংশ ছিল তোমাদের ইয়ার জন্য হচ্ছে আমরা ক্লাস দুটো ভাগ করে নিয়েছি, নামাজ পড়ার একটা বিরতি ছিল। এবং আজকে এখন যে ক্লাসটা হবে সেটা আমাদের জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। আমাদের সাথে 31 জন জয়েন হয়েছে, আমরা সবাই একটু পড়ব। প্রথমে হচ্ছে আমাদের আজকে আলোচনা করবো হচ্ছে 18 বছর বয়স কবিতা, দ্বিতীয় নম্বর আলোচনা করবো হচ্ছে মানব কল্যাণ, তৃতীয় নম্বর যেটা আলোচনা করবে সেটা হচ্ছে প্রতিদান কবিতা। যদি সম্ভব হয় আমরা প্রতিদান পর্যন্ত আজকে শেষ করব, এবং এইগুলো প্রত্যেকটা টপিক একদম প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে ধরে শেষ করার পর আমরা পরবর্তীতে এটার উপর তোমাদের পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এইখানের মধ্যে পরীক্ষা নিয়ে ফেলবো, যা পড়াইছি তার মধ্যে গুগলে ফর্ম দিয়ে আমরা যারা যারা এখনো জয়েন হয় না তোমরা একটু জয়েন হয়ে যাবে, কেমন? আচ্ছা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, আমি একটু গ্রুপে লিঙ্কটা দিয়ে দিই সবাই যাতে তাড়াতাড়ি আসতে পারে, কেমন? তারপর হচ্ছে তোমার ওই যে যারা যারা ওই করবে তাদের হচ্ছে আমরা সবগুলোকে ক্লাস দিয়ে দিচ্ছি একসাথে, তো একটু করে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, ওকে, অনেকে শেয়ার করে দিয়েছে, ধন্যবাদ। সবাই একটু করে শেয়ার করে দাও নিজ ওয়ালে, আমরা একটু করে ওয়েট করবো, কারণ এতক্ষণ পর্যন্ত 600-700 পর্যন্ত ছিল, এখন আমাদের 100 পার হয় নাই। আমি আশা রাখবো সবাই যদি শেয়ার করো ভাইয়া, তাহলে আমরা কিন্তু খুব দ্রুত ক্লাস শুরু করে দিব। আচ্ছা, আমরা একটু পড়ি। সাদিয়া পারভিন মুক্তা, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া তোমাদের পরীক্ষা না, একটু শেয়ার তো করতে হবে, বিনামূল্যে এত পরিশ্রম করে, এখন কিন্তু নাস্তাও ঠিক মতো করি নাই, চা খাই নাই, কেমন? তারপরে একটা ক্লাস নেওয়ার পর আরেকটা ক্লাস নিচ্ছি, এখন আরও একটা ক্লাস নিচ্ছি, তো বিনিময়ে তোমাদের কাছে কিন্তু ভাই একটা জিনিস আশা করি, সেটা হচ্ছে ক্লাসটা তোমার বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেওয়া। এখানে প্রতিদান কবিতার মধ্যে বলেছে তোমার আত্মবিশ্বাস মানে হচ্ছে আত্মত্যাগ করে তুমি পরের স্বার্থের জন্য কিছু করবা। এখন তো তোমাকে বলছি না ভাই আত্মবিসর্জন বা আত্মত্যাগ করতে, জাস্ট ক্লাসটা শেয়ার করো যাতে তোমার বন্ধু উপকৃত হয়, পর উপকার করো, তাহলে দেখবা সৃষ্টিকর্তা তোমার উপকার করবে। আচ্ছা আচ্ছা, 119 জন হয়েছে, আর একটু ভাইয়া সবাই একটু তাড়াতাড়ি লিঙ্কগুলো দিয়ে দাও, আমিও একটু দিয়ে দিই, শেয়ারটা একটু করে দিই, কেমন? আচ্ছা, ওকে, আমরা কিন্তু অনেকেই অলরেডি দিয়ে দিয়েছে লিঙ্ক, একটাতে দেওয়া হয় না এখনো। আচ্ছা, আমি একটু লিঙ্কটা দিয়ে দিই ভাই, কেমন? দাঁড়া 1 মিনিট। ওকে 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 ওকে, আমরা কিন্তু অলরেডি আর 1 মিনিটের মধ্যে আমরা ক্লাস শুরু করব। ডান, হ্যাঁ, ওকে। তো আমরা কিন্তু এখন ক্লাসের ইয়ারটা দিয়ে দিয়েছি, তোমরা সবাই জয়েন হয়ে গিয়েছো অলরেডি তোর মধ্যে। তো কোথা থেকে দেখতেছো, তোমাদের প্রস্তুতি কেমন আমাকে একটু করে জানাও ভাইয়া। এবং তোমরা এর আগে কোথায় তাদের ক্লাসগুলো কেমন করে করেছে, স্যার সৃজনশীলের পিডিএফ দিব অবশ্যই। এখানে তারুণ্যের গতিশীলতা, তারুণ্যের যে উদ্বেগ, তারুণ্যের যে উৎকণ্ঠা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় যে কিশোর কবি। এবং কেন কিশোর কবি বলা হয়, ওনার আগে ব্যক্তি জীবন পর্ব, তারপর সাহিত্য জীবন পর্ব সংক্ষিপ্ত আকারে, তারপর আমরা কবিতাতে যাবো প্রত্যেকটা ব্যাখ্যা করে করে ধীরে ধীরে পড়বো। এতক্ষণ পর্যন্ত অনেক দ্রুত পড়েছি, যেহেতু আমরা অলরেডি 2টা অধ্যায় শেষ করে ফেলেছি, এখন 3টা পড়লে আমাদের কিন্তু আজকে 5টার প্রিপারেশন হয়ে যাবে। সৃজনশীল কোথায় থেকে আসবে, এমসিকিউ কোথায় থেকে আসতে পারে, সবগুলো ক্লাস শেষে বলে দিব, ততক্ষণ তোমরা ক্লাস শেয়ার করো। মাশাআল্লাহ, তোমাদের কিন্তু যথেষ্ট আন্তরিকতা আছে ভাই, আমি সবার প্রতি আমার সবাইকে জানাচ্ছি আমাদের অন্তর থেকে তোমার কি উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা ভাইয়া, তাহলে তোমরা সবাই জয়েন করেছো না? একটা কথা আবারও বলি, বহু শক্তিমান হাল ছেড়ে দে, হার মানে বহু দ্রুতগামী, জীবন যুদ্ধে তারাই জয়ী যারাই বলে জিতবো আমি। এই কথাটা বারবার বলার পিছনে একটাই কারণ হচ্ছে তোমাদেরকে একটু উৎসাহ যোগানো। এই যে সামনে কয়েকটা দিন আছে এগুলো তোমাকে একটু কনসিস্টেন্সি বজায় রেখে প্রত্যেকটি ক্লাস করতে হবে, এবং প্রত্যেকটি ক্লাস করার মাধ্যমেই তুমি কিন্তু এগিয়ে যাবে। কেমন? একদিনেই সবকিছু আসলে সম্ভব না, 2 বছর পড়া নাই ভাই, এই যে সামনে 1 সপ্তাহ বা 5 দিনের মতো সময় আছে, এগুলো যদি একটু ভালো করে পড়ো ভাই, পারবা পড়াচ্ছি। এগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ, তোমাকে যে একটা দিক নির্দেশনা দেওয়া ভালো একটা। আর যারা প্রিপারেশন নিয়ে ফেলেছো তাদেরও আরও উচিত হচ্ছে আরেকটু প্রিপারেশনটা গুছিয়ে ফেলা, নিজে আরেকবার করে রিভাইজ দেওয়া। সেজন্য প্রচুর পরিমাণে তোমাদের রিভাইজ দিতে হবে। রিভাইজ দেওয়ার পর দেখবা তোমাদের এখানে কিন্তু ক্লাসটা শেয়ারও হয় না ভাই, কী করবো? যাক, তারপরে তোমরা যেহেতু ক্লাস শেয়ার করতেছো না, আমি কী করবো? ওকে,
আচ্ছা, আমরা ক্লাসে চলে যাচ্ছি, অনেকজন হয়ে গিয়েছে, যা হয়েছে 241, সবার জন্য শুভ সন্ধ্যা। ওকে, ইনশাল্লাহ সবগুলো ক্লাস করবো। ওকে ভাইয়া, দেখো 18 বছর বয়স, এই কবিতাটা আসলে বয়সন্ধিকালের একটা কবিতা। এটা হচ্ছে জীবনের উত্তরণকালীন পর্যায়ের একটা কবিতা। আমাদের জীবনকে যদি আমরা ভাগ করি, আমরা অনেকগুলো পর্যায়ে পাই। সংক্ষেপে বলি, প্রথমেই আমরা আমাদের জীবনের যে পর্যায়টা দেখি সেটা হচ্ছে বাল্যকাল, বাল্যকালের পরে শৈশবকাল, শৈশবকালের পরে কৈশোরকাল, কৈশোরকালের পরে হচ্ছে তোমার কি যৌবন বা তারুণ্য, তারুণ্যের পরে প্রৌঢ়, প্রৌঢ়ের পরে হচ্ছে বৃদ্ধা, বৃদ্ধের পরে বয়োবৃদ্ধা, বয়োবৃদ্ধার পরে অসতিপর, এমন অসতিপরের পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে আমাদের আসলে ওই যে জীবন চক্র এটা আসলে চলতে থাকে। কেমন, ধন্যবাদ আশিক, শান্ত, সবাই শেয়ার করেছো, তোমাদেরকে তো নোট দেওয়া হবে। এখন অনেকে বলছে আমরা তো গ্রুপে জয়েন হয়ে গেছি, আমরা তো নোট পেয়ে যাবো শেয়ার করলে। এখন আমরা চিন্তা করছি যারা শেয়ার করবে তাদের নামগুলো আমাদের এখানে অফিসে বলা আছে, তাদেরকে শুধু নোটগুলো দেওয়া হবে। কেমন, তো সেজন্য একটু শেয়ার করার চেষ্টা করবা, বা শেয়ার করলে তো লস নেই তোমরা তারপরেও মানে কি যাক। তা আমাদের এই যে জীবনের যে পর্যায়গুলো রয়েছে, এই পর্যায়ে দেখো বাল্যকাল থেকে তখন তুমি যখন কৈশোরকালে পদার্পণ করো, তখন তোমার মধ্যে তেমন কিন্তু আহামরি কোনো পরিবর্তন ঘটে না। কৈশোর থেকে যখন বাল্য থেকে শৈশব, শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যখন যৌবনের পদার্পণ করো, তোমার শারীরিক, মানসিক, তারপর হচ্ছে তোমার কি অ্যাটিটিউড বলতো বা দৃষ্টিভঙ্গি বলো, ব্যবহারে কিছু পরিবর্তন করে, নানা ধরনের পরিবর্তন কিন্তু তোমার মধ্যে দেখা যায়। তো এই পরিবর্তনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই পরিবর্তনটা সবার মধ্যে হয়। আমরা যদিও ক্লাস 6, 7, 9, 10 এখানে থাকতে এই যে বয়সন্ধিকাল এই বিষয়টা নিয়ে অনেকে লজ্জা পেতাম, এখানে আসলে লজ্জা পাওয়ার টোটালি কিছু নাই। কেমন, তো এটা আসলে লজ্জা পাওয়ার কিছু নেই, হ্যাঁ এটা একটু খেয়াল রাখবা। আচ্ছা, তো এখন এই যে সুকান্ত ভট্টাচার্য কিন্তু আমাদের এই যে বয়সন্ধি, ভালো করে খেয়াল করলে আমি তোমাদেরকে একটু করে বোঝানোর চেষ্টা করি ভাইয়া। বয়সন্ধি কেন বলেছে, এই যে দেখো তো আমাদের যৌবন বয়স যেটা রয়েছে, আমরা যখন যৌবন পদার্পণ করি, এর আগে যেটা ছিল সেটার নাম ছিল কৈশোর, এর আগের নাম ছিল কি কৈশোর। এই যে কৈশোর কাল থেকে যখন আমরা যৌবন কালে পদার্পণ করি বা যাই, এটা একটা বয়স, এটা একটা বয়স, ভালো করে খেয়াল করো, দুইটা বয়স না। তো সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, অর্থাৎ দুইটা বয়সের মিলনকে বলা হয় যে বয়সন্ধি, দুইটা বয়সের কি মিলনকে কি বলা হয়, বয়সন্ধি বলা হয়। তো এইখানে এই যে বয়সন্ধি, বয়সের মিলনে আমাদের কিছু পরিবর্তন ঘটে, এটাই তুলে ধরেছেন। আচ্ছা, আমরা কবিতার মধ্যে সেগুলো পড়ব। সর্বপ্রথম আমরা কবি পরিচিতিটা একটু দেখে ফেলি, কেমন। আচ্ছা, দেখো সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের মার্ক্সবাদী ভাবধারার বিশ্বাসী, মার্ক্সবাদী ভাবধারার বিশ্বাসী, এটা কে রাখবা। এখন মার্ক্সবাদী কে, কার্ল মার্ক্স, এগুলো বোঝাইতে গেলে অনেক কাহিনী, সমাজতন্ত্র এই সেই, আবার তোমার রাখো মার্ক্সবাদী ভাবধারার কবি এবং প্রগতিশীল চেতনার অধিকারের তরুণ কবি। তাহলে আমাদের মার্ক্সবাদী ভাবধারার একজনই কবিতা আছে, সেটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। এছাড়া তুমি আরো একটা জিনিস শিখতে পারো, নজরুল পরবর্তী বিদ্রোহী কবি, নজরুল পরবর্তী বিদ্রোহী কবি, আরেকটা ফেলাম। তাহলে মার্ক্সবাদী ভাবধারার কবি, নজরুল পরবর্তী বিদ্রোহী কবি, কিশোর কবি, কি কবি, কিশোর কবি, এবং হচ্ছে কিশোর কবি। আচ্ছা, তাহলে আমরা, এবং শুভ চেতনার অধিকারী তরুণ কবি, বুঝাইতে পেরেছি। আচ্ছা, তার কবিতা গণমানুষের প্রতি গভীর মমতা প্রকাশ করেছে, প্রত্যেকটা কবিতায়। তাহলে পরীক্ষায় যদি আসে গণমানুষের প্রতি গভীর মমতা প্রকাশ করেছে কোন কবির কবিতায়, তুমি বলবা সুকান্ত ভট্টাচার্যের কবিতায়। কেমন, আর তার এই দেখো প্রত্যেকটা কবির কবিতার একটা বিষয়বস্তু আছে, বেশিরভাগ কবিতা আমরা দেখতে পাই। যেমন জসিমউদ্দিনের কবিতার বিষয়বস্তু হচ্ছে পল্লী জীবন, কারণ ওনাকে পল্লী কবি বলা হয়। তারপরে যদি দেখো জীবনানন্দ দাশের কবিতার মধ্যে প্রাকৃতিক বিষয়াবলী আমরা দেখি, আর শামসুর রহমানের কবিতার মধ্যে নগর জীবনের যন্ত্রণা, এগুলো দেখি। তারপর যদি তুমি দেখো আমি কিংবদন্তির কথা বলছি, লিখেছেন আবু জাফর উবাইদুল্লাহর কবিতার মধ্যে দেখবা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। এই যে এক একটা কবি এক একটা বিষয় নিয়ে লিখে। তা আমাদের সুকান্ত ভট্টাচার্যের কবিতার বিষয়বস্তু দেখতে পাই অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ। এক কথা আমরা যেহেতু প্রতিবাদ করতে, সেজন্য ওনাকে বলি নজরুল পরবর্তী বিদ্রোহী কবি। কেমন, হ্যাঁ একটু করে শেয়ার করো, 277 জন আছে, একজন একবার করে শেয়ার করে, শেয়ার করতে বলবো না, কিন্তু কেউ তো করে না, আসলে করে ফেলা দরকার হলে। দেখো কবিতার অন্যতম প্রধান বিষয়বস্তু, বাংলা সাহিত্যে তিনি কিশোর কবি হিসেবে পরিচিত, এটাও বলে দিয়েছিলাম। সুকান্তের বাল্যবধূ ছিলেন কবি অরুণাচল বসু, এটা তেমন গুরুত্বপূর্ণ না, তারপরে যেহেতু আছে পরে ফেললাম, হয়তো একবার দেখলে মনে পড়ে যাবে তোমাদের। সুকান্ত সমগ্র লেখাতে সুকান্তের চিঠিগুলো বেশিরভাগই অরুণাচল বসুকে লেখা। আচ্ছা যাক, 1943 সালে তার সম্পাদিত পত্রিকা সংকল আকাল, তাহলে আকাল পত্রিকায় কবিতা সংকলন প্রকাশিত হয়। প্রথম প্রকাশিত আকাল, তাহলে তার প্রথম কাব্যগ্রন্থ বা প্রথম সাহিত্য নাম হচ্ছে আকাল, যেটা হচ্ছে কাব্যগ্রন্থ ছিল, এটি তার জীবিত অবস্থা প্রকাশিত। সবগুলো হচ্ছে মৃত্যুর পর কি হয়।
আচ্ছা, তাকে হাওয়ার অ্যান্ড ফায়ার অ্যান্ড রেনেসাঁস বলা হয়। আচ্ছা যাক, এগুলো তেমন গুরুত্বপূর্ণ না, এগুলো যারা বিশেষ পরীক্ষা দিবে, জব পরীক্ষা দিবে তাদের জন্য। তোমরা তো আপাতত এইচএসসি দিচ্ছে, এতে কিছু মাথার মধ্যে রাখলে এত কোনো মাথা থাকবে না। এরপরে এই যে ছাড়পত্র কয় মাস পর প্রকাশিত হয়, এটা একটু খেয়াল রাখবা। যদি পরীক্ষা কখনো কোডিং টোটিং করে, যেহেতু আমাদের 18 বছর বয়স, কবিতাটা হচ্ছে ছাড়পত্র থেকে নেওয়া, তাহলে ওনার মৃত্যুর কয় মাস পর প্রকাশিত হয় এটা একটু খেয়াল রাখবা। কয় মাস পর? 3 মাস পর। কেমন? তিনি যে রোগে আক্রান্ত হয়ে, যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যায় কোন কবি? সুকান্ত ভট্টাচার্য। গুড, মাশাআল্লাহ। ওকে 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 ওকে। তাকে বলা হয় যে দেখো নজরুল পরবর্তী বিদ্রোহী কবি, বলে দিলাম না? আর এটাও বলে দিলাম আমরা। এবং 1926 সালে দেখো 15 আগস্ট কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস খুবই গুরুত্বপূর্ণ। আমি এর আগেও বলেছি, যখন সুফিয়া কামালের জীবনী পড়াচ্ছিলাম তোমাদেরকে বলেছি পৈতৃক নিবাস খুবই গুরুত্বপূর্ণ। কেমন? তো এই যে পৈতৃক নিবাস হচ্ছে গোপালগঞ্জের কোটালীপাড়ায়। এবং গোপালগঞ্জে আর একটা মানুষ ছিল, তোমরা জানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল এর আগে। যাক, এখন আমরা ওটাকে নিয়ে আসলে আলোচনা করতেছি না। ধন্যবাদ আকাশ খান, সবাইকে ধন্যবাদ। 300 জন হয়েছে তোমাদের শেয়ারের জন্য। তোমরা ওই যে বন্ধুদের যেগুলো গ্রুপ আছে যারা পরীক্ষার্থী তাদের শেয়ার করে না, তাদের ক্লাস করতে বলো। হ্যাঁ, ওকে। তারপর দেখো 1947 সালে যখন আমাদের দেশ বিভাগ ছিল, তখনই দেখো মাত্র 20 বছর বয়সে মারা যায়, যক্ষা রোগে আক্রান্ত হয়, এটা বলেছি। এরপরে আমরা যাব, হ্যাঁ দেখো 21 বছর বয়সে লেখালেখি করেন, তার কথা। আচ্ছা যাক, তার কয়েকটা কাব্যগ্রন্থগুলো আমরা একটু দেখবো। দেখো ছাড়পত্র, যেটা হচ্ছে 1947 সালে প্রকাশিত হয়। এবং দেখো এই যে গ্রন্থগুলোর মধ্যে এইগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না, আমরা যেটা গুরুত্বপূর্ণ এটা বলেছি। কাব্যগ্রন্থগুলো দেখো: গুম নেই, গীতিগুচ্ছ, পূর্ববাস, হরতাল, অভিনয়, মিটে খড়া। এবার বলতে পারো সুকান্ত মিটে খড়াকে গীতিগুচ্ছ পড়ে অভিযান চালিয়ে গুম না যাওয়ার কারণে সে পূর্বাভাসে পড়ে, বা বোমা রাখতে পারো। আর না হলে যাদের এর ভালো লাগে না, তারা জাস্ট 2-3 বার পড়বা, দেখবে এমনি মনে থাকবে। গুম নেই, গীতিগুচ্ছ, পূর্বাভাস, গুম নেই, গীতিগুচ্ছ, পূর্বাভাস, অভিযান হরতাল মিটে করা, অভিযান হরতাল মিটে করা, অভিযান হরতাল মিটে করা। মাশাআল্লাহ, তোমরা কিন্তু অনেক ভালো, তোমরা কিন্তু অনেক শেয়ার করেছো। অলরেডি 331 হচ্ছে। ভাই আমাদের টার্গেট আপাতত 400, এরপর মূল টার্গেট হচ্ছে 500। তোমরা দেখে 400 বার করে দাও তো, মেনশন করা হলো। আচ্ছা, এবার দেখো সংকলন আকাল। আকাল মানে হচ্ছে আকালটা কখন সংকলন হলো? 1943 সালে। আচ্ছা, এরপর দেখো মনান্তর নিয়ে লেখা। 50-এর মনান্তর মানে হচ্ছে একটা 50-এ হয়। আর স্টুডেন্ট জানো, যাক এগুলো আসবে না। এবার আমরা কবিতাটা একটু সুন্দর করে পড়ার চেষ্টা করব। তোমরা সবাই একটু মনোযোগ দাও। বই থাকলে বই নাও, বইয়ের মধ্যে আমরা লিখে ফেলবো কোন লাইন দ্বারা কি বোঝাতে চাচ্ছে কবি, কোন লাইনে কি প্রকাশ পেয়েছে। এই কবিতার মধ্যে এই যে বয়সন্ধিকালের যে পর্যায়গুলো রয়েছে, সেটাকে কবি 3টা দিকে ভাগ করেছে। একটা হচ্ছে ইতিবাচক, আরেকটা হচ্ছে নেতিবাচক, আরেকটা হচ্ছে প্রত্যাশামূলক। তাহলে পুরো কবিতার যদি সারসংক্ষেপ বলতে যাই, 18 বছর বয়স কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য সৃজনশীল আসার সময়, সৃজনশীল লেখার সময় কীভাবে লিখবা? সুন্দর সুন্দর শব্দ চয়ন। যেমন 18 বছর বয়স কবিতায় কিশোর কবি অথবা নজরুল পরবর্তী বিদ্রোহী কবি সুকান্ত ভট্টাচার্য অথবা বহুল মানে কি প্রতিভাবান কবি তোমার কি সুকান্ত ভট্টাচার্য বয়সন্ধিকালের ইতিবাচক, নেতিবাচক এবং নেতিবাচক দিকসমূহ চিত্রায়ন করেছেন, মানে তুলে ধরেছেন। তুমি চিত্রায়ন বলে আর কি তুলে ধরেছেন, এটা তো সবাই বলে, ফুটিয়ে উঠেছে সবাই বলে। তুমি বলবা চিত্রায়ন করা হয়েছে, অথবা তুমি বলবা প্রতীয়মান করা হয়েছে, অথবা প্রতীয়মান করেছেন। এবং ইতিবাচক দিকসমূহ নিয়ে দেশের কল্যাণে, জাতির কল্যাণে, মানুষের কল্যাণে কেমন 18 বছর বয়স নেমে আসার প্রত্যাশা কবি করেছেন। এগুলোই হচ্ছে আমাদের এই কবিতার মূল সারসংক্ষেপ। তো এখন সেটা ইতিবাচক দিকগুলো, নেতিবাচক দিক আলোচনা করতে তার অনেক কষ্ট হয়েছে বলছি না, মানে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে তিনি আলোচনা করেছেন। আসলে তোমাদের মতো বয়সে থাকতে একটা কবি এত সুন্দর একটা কবিতা লিখেছিলেন। আসলে এটা আসলে অনেক কিছু শিকার আছে তোমাদের। তোমরা এই বয়সে, আমরা তো আসলে রিলস দেখতে দেখতে, টিকটক দেখতে দেখতে, বলছিলাম না তোমরা রিলস শেয়ার দিতে পারো বন্ধুকে, কিন্তু ক্লাস শেয়ার দিতে কেউ নাই, কারণ আমাদের জাতিটাই এরকম। আচ্ছা দেখি এবার আমরা প্রত্যেকটা লাইন পড়ি। তাহলে আমি ভাইয়া তোমাদেরকে বলেছি, আবার একটু করে সংক্ষেপে বলি, তোমরা একটু করে বিরক্ত হয়ে না কেমন। ওই আমাদের যে বয়সটা রয়েছে সেগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শৈশবকাল, বাল্যকাল, প্রথম হচ্ছে শৈশব, তারপর বাল্যকাল, তারপর কৈশোরকাল, তারপর হচ্ছে যৌবনকাল যৌবনকাল এবং কৈশোরকালের মাঝখানে একটা কাল আছে যেটাকে তারুণ্য বলি আমরা, কেমন? তারুণ্যর পর হচ্ছে যৌবন, যৌবনের পরে প্রৌঢ়, প্রৌঢ়র পরে বিদ্যা, বিদ্যার পরে বয়বিদ্যা, বয়বিদ্যার পরে অসতিপর মানে হচ্ছে 80+। দেখি তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমরা তার সামনে পরীক্ষা দিবা, যারা একটু পড়ালেখা করেছো। লাল সালু উপন্যাসে অসতিপর যে মানুষ, তার নাম কি বলো তো? তোমরা একটু বলো তো, লাল সালু উপন্যাসে
আচ্ছা, অন্য সাবজেক্ট পড়তে হবে ভাই, এখন অন্য সাবজেক্ট বাদ, এখন তোমাকে পড়ালেখায় করতে হবে, কেমন? পড়ালেখা বলতেছি, বাংলায় পড়তে হবে আগে। এখন বাংলা, এখন থেকে বাংলা, অন্য সাবজেক্ট বাদ, এখন থেকে শুধু বাংলা পড়বা যায়। আজকে থেকে বাংলায় আমাকে এ প্লাস আনতে হবে, এবং আমি স্যার ক্লাস রেগুলার করবো, দেখি স্যার কীভাবে আমাকে এ প্লাস আনতে দেয়, কেমন? এটা তোমরা ভালো করে পড়ে যাবা। ওকে। লালসাল উপন্যাসে অসতিপর মানুষটির নাম কি? কেউ পারে কিনা দেখি। সলোমানের বাপ, মাশাআল্লাহ, অনেকেই বলেছে। জমিলা বলে, জমিলা অসতিপর মানুষ না, মজিদ না, তো তোমরা তো অনেক কিছু জানো ভাইয়া। আচ্ছা দেখো, 18 বছর বয়স কবিতাটা আমরা আলোচনা করার সময় তো এখানে কবি মূলত যে জিনিসটা আলোচনা করতে চাচ্ছে, আমরা যখন ছোট থাকি তখন আমরা বাবা মায়ের উপর নির্ভরশীল থাকি, আমাদের অভিভাবকদের উপর নির্ভরশীল থাকি। একদম ছোটোবেলায় তারা যা খাওয়ায়, মাতৃদুগ্ধ পান করি, তারপর একটু বড় হলে একটু হাঁটা শেখায়, তারা খাওয়াই দেয়, পুরোপুরি তাদের উপর নির্ভরশীল। তারপর কৈশোরকালে আর একটু বড় হয়ে একটু দুষ্টুমি করি, তারপর আমরা বাবা মায়ের উপর নির্ভরশীল। কৈশোরকালেও কিন্তু কৈশোর থেকে যখন তারুণ্য কিংবা যৌবনে পদার্পণ করি, তখন আমরা চাই আমরা কারোর নিয়ন্ত্রণে থাকবো না, আমরা বাবা মা অভিভাবকের নিয়ন্ত্রণে থাকতে চাই না। কারণ আমাদের তখন আসলে ওই যে সায়েন্স বলে আমাদের নাকি এক ধরনের হরমোন নিশ্চিত হয়, যে হরমোনগুলো আসলে আবেগ একটু বেশি হয়ে যায়, তখন আমরা কারো অধীনে থাকতে চাই না। তারপরও কিছু মানুষ কিন্তু অন্য কারো অধীনে থাকতে চায়, তোমরা বুঝতেই পারছো, ও যা বলে তা করে, এরকম কিছু মানুষ আছে। কিন্তু বাবা মায়ের অধীনে তারা থাকতে চায় না। মানে কীরকম অধীন, আবার মানে বাবা মা যেগুলো বলবে সেগুলো তার খারাপ লাগে, সেগুলো মানতে ইচ্ছে করে না, এরকম জিনিস একটা হয়ে যায়। এটা মূলত বয়সন্ধিকালে হয়। তখন আমাদেরকে বাবা মাকে খুব খারাপ মনে হয়, অন্যের বাবা মা অনেক ভালো, আমার বাবা মা এমন তেমন। তোমাকে যেহেতু একটু শাসন বারণ করে, তখন তোমার বাবা মা, তোমার অভিভাবকের প্রতি একটা নেতিবাচক ধারণা তৈরি হয়, বুঝছো? যাক, আমরা এত কিছু বলবো না, আমরা সরাসরি কবিতায় যাচ্ছি। তো এই যে প্রথম যেগুলো স্তবকের মধ্যে যে লাইনগুলো আছে সেগুলো একটু কে রাখবা। এখানে নোট করার সময় তোমরা একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে তোমাদেরকে এবার প্রশ্ন আসবে 18 বছর বয়সে কি আছে কি নেই, তারপর 18 বছর বয়স কেমন চলে, কিসের বেগে চলে, এগুলো আমি বলবো, সাথে সাথে তোমরা নোট করবা। বা নোট করার সময় তোমরা লিখবা 18 বছর বয়স, 18 বছর বয়সে কি কি হয়, 18 বছর বয়সে উকি দেয়, কি উকি দেয়, অ্যাঙ্করে এগুলোই পাবে, লিখে ফেলবা। কেমন ভাইয়া? আমরা ক্লাস শুরু করার আগে আরেকবার করে একটু করে তোমরা ক্লাসটা শেয়ার করে দাও। দেখো এবার এখানে 18 বছর বয়স বলতে আসলে বয়সন্ধিকালকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে ভাইয়া? বয়সন্ধিকালকে বোঝানো হয়েছে। বয়সন্ধিকাল, কেমন? বয়সন্ধিকাল কি, এখানে কি কোনত্বে ব্যবহার করা হয়েছে? পরীক্ষা আসতে পারে কোনত্বে, বিশেষণত্বে। কোনত্বে? বিশেষণত্বে। 18 বছর বয়স কি দুঃসহ, কি এখানে কোনত্বে ব্যবহার করা হয়েছে? বিশেষণত্বে। দুঃসহ মানে হচ্ছে সহ মানে আসলে সহ্য করা, অর্থাৎ এখানে সহ্য করতে পারে না এই বয়স। কেন সহ্য করতে পারে না সেটা আমরা পরে বলতেছি। মানে এটা সহ্য করা যায় না এই বয়সটা। আমাদের কি আত্মবিশ্বাস এবং আমাদের আত্মবিশ্বাস এবং দ্বিধার মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। আমাদেরকে আদৌ আত্মবিশ্বাস আমরা কি করতে পারবো জিনিসটা আমি ব্যাখ্যা করে দিই। তুমি যখন বয়সন্ধিকালে অর্থাৎ পদার্পণ করবে, তখন তোমার বাবা মার অধীনে না থেকে নিজের মতো করে স্বাধীনভাবে বাঁচার ইচ্ছে করে। যেমন ফর এক্সাম্পল তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে পড়াইতে হবে, কেউ আসলে রাগ করে না, বুঝতে হবে। এটা আসলে বোঝার অনেক কিছু আছে, কবিতা এক লাইন দিয়ে অনেক কিছু বোঝায়। সেজন্য তোমাকে যদি বলা হয় 18 বছর বয়স কি দুঃসহ, তুমি ব্যাখ্যা করো, তো তুমি ব্যাখ্যা করতে পারবে না। আমি হুট করে এটা তারা কি প্রকাশ পাচ্ছে, এটা এরকম করে ফলে দিলে দেখবা কিছুই বুঝবা না। সেজন্য আমি বাস্তবিক প্রেক্ষাপটে ভেঙে বোঝাচ্ছি। তোমরা সবাই রাজি তো? একটু করে কমেন্টে জানাও। হ্যাঁ, আবার একটু কমেন্ট করে দিও। তাহলে বয়সন্ধিকালে কি দুঃসহ, কেন দুঃসহ? কারণ হচ্ছে এই বয়সটা আসলে সহ্য করা যায় না। কেন সহ্য করা যায় না? পারিবারিক চাপ, ফ্যামিলি প্রেশার, এগুলো সবার মাথার মধ্যে চলে আসে এই বয়সে, সেই জন্য এই বয়সটা সহ্য করা যায় না। ফর এক্সাম্পল, তুমি তোমার বন্ধু সবাই মিলে পড়ালেখা করো, কিন্তু তোমার বন্ধু কতগুলো আছে মনোরকম, তাদের বাবা মা বা স্বাধীনতা দিয়েছে বলে মনে হয়, তারা 10টা বাজে বাড়িতে গেলে কিছু বলছে না, কিন্তু তোমার আম্মু বলছে তোমাকে তুমি ঠিক 9টার মধ্যে বাসায় আসবা, সন্ধ্যা 6টার মধ্যে বাসায় আসবা। তখন তোমাকে যখন এরকম ধরা বাঁধা নিয়ম দেয়, তখন তোমার খারাপ লাগে। তোমার নিজের মনের মধ্যে ইচ্ছে থাকে, কিরে আমার বন্ধু তো 10টা 12টায় বাড়িতে গেলেও কিছু বলতেছে না, কিন্তু আমাকে কেন বলে? এই জিনিসগুলো তোমার মাথায় আসে। তখন তোমার মনে হয় যে তোমার বাবা মনে হয় তোমাকে স্বাধীনতা দিচ্ছে না, তখন তুমি নিজ থেকে আত্মনির্ভরশীল হতে চাও। দুঃসহ মানে সহ্য করার মতো না। কারণ এই বয়স সহ্য করা নয়। কেন? কারণ হচ্ছে এই বয়সে তোমার তেমন অভিজ্ঞতা হয় নাই। লেন দ্বারা কি প্রকাশ পাচ্ছে? কারণ হচ্ছে তোমার মধ্যে অভিজ্ঞতা হয় নাই। যদি বলা হয় দুঃসহ দ্বারা কি, যা সহ্য করা যায় না, মানে এই বয়সটা তুমি সহ্য করা মানুষ খুবই কম করা কঠিন।
এই বয়সে তোমার কেউ কিছু বললে ইচ্ছে করলে তোমাকে মনে হবে যে তাকে মারে ফাটাই দিয়ে এরকম একটা অবস্থা। কেমন? স্পর্ধা। স্পর্ধা ভালো করে খেয়াল করো। তাহলে 18 বছর বয়স কি কি শব্দটা বিশেষণত্বে ব্যবহার করেছে? কতই না দুঃসহ। কেমন? এই জিনিসটা গেল। এরপর দেখো এরপর দেখো কি বলেছে, স্পর্ধা। স্পর্ধা শব্দের অর্থ হচ্ছে অসম্ভবকে সম্ভব করার চেষ্টা। আমাদের দুইটা শব্দ, একটা হচ্ছে সাহস, একটা হচ্ছে দুঃসাহস, আর একটা হচ্ছে স্পর্ধা। তিনটে শব্দের সাথে আমরা পরিচিত হব। সাহস, যে জিনিসটা করা কঠিন তুমি যে করেছো, এটা তুমি করার জন্য উদ্বেগ জানিয়েছো বা করেছো, এটা হচ্ছে সাহস। দুঃসাহস মানে যে জিনিসটা করা অনেক কঠিন, তুমি করার জন্য গেছো, ওটা হচ্ছে দুঃসাহস। তুমি সাহস দেখিয়েছো, এটা হচ্ছে দুঃসাহস। কেমন? খারাপ সাহস। আবার স্পর্ধা শব্দ হচ্ছে অসম্ভবকে সম্ভব করা। তাহলে তোমরা লিখে ফেলো স্পর্ধা মানে কি? অসম্ভবকে সম্ভব করা। এখানে লিখে ফেলো স্পর্ধা মানে অসম্ভবকে সম্ভব করা। অসম্ভবকে সম্ভব করা। অসম্ভবকে কি করা? সম্ভব করা। লিখে ফেলো। নে মাথা তোলা। মাথা তোলা শব্দের অর্থ হচ্ছে আত্মনির্ভরশীল হওয়া। মাথা তোলা মানে কি? আত্মনির্ভরশীল হওয়া। নির্ভরশীল হওয়া। তাহলে ভাইয়া এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া আত্মনির্ভরশীল হওয়া এবং আবার এটা অসম্ভব কেন? অসম্ভবকে কেন সম্ভব করা হচ্ছে? আত্মনির্ভরশীল হওয়া কি এমন অসম্ভবকে সম্ভব না? আচ্ছা দেখি এবার। আবার বলেছে ঝুঁকি। তাহলে ভাইয়া বলো তো এবার ঝুঁকি শব্দটা ভালো না খারাপ? বলো তো ঝুঁকি শব্দটা ভালো না খারাপ? ঝুঁকি শব্দটা ভালো না খারাপ? অবশ্যই খারাপ। তারপর আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে কি নিতে হয়? ঝুঁকি নিতে হয়। তাহলে ভাইয়া খেয়াল করো, আমরা ব্যবসায় কিন্তু ঝুঁকি নিই, কিন্তু মানুষ চাইলে ঝুঁকি নিতে পারে না, অনেকেই ঝুঁকি নিয়ে ফেলে আর কি। তো এই দেখো, স্পর্ধায় নে মাথা তুলবার ঝুঁকি। তাহলে আত্মনির্ভরশীল হওয়া এটা কেন এখন স্পর্ধা হলো? ভালো করে খেয়াল করো। তুমি এখনো কোনো কাজকর্ম, কোনো টাকা পয়সা ইনকাম করে নাই, হুট করে তোমার সাথে বাড়ির সাথে কোনো একটা দ্বিধাদ্বন্দ্ব হয়েছে বা কোনো একটা ঝামেলা হয়েছে, তুমি বলছো না আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো, মানে নিজের পায়ে তো নিজে দাঁড়িয়ে আছো, মানে হচ্ছে নিজেরটা ইনকাম করা টাকা দিয়ে নিজেই চলবো, এরকম একটা চিন্তা ভাবনা তোমার মধ্যে আসছে। ভালো করে খেয়াল করো। তখন তুমি গেছো, বলছো আমি রিক্সা চালাবো, আমি চায়ের দোকানে চাকরি করবো, কিন্তু তুমি জানো না এখনো বাস্তবতা যে কত কঠিন। সেজন্য এখানে বলেছে অসম্ভবকে সম্ভব করা। এখন বাস্তবতা কিরকম কঠিন ভাইয়া? মনে করো তুমি রিক্সা চালাইতে গেছো, তুমি মোটর রিক্সা একটা নিছো, এরকম করে বম করে টান দেওয়ার সাথে সাথে মোটর রিক্সা এরকম করে চলে গেছে, কিন্তু আরেকজনের একটা কার বা মাইক্রো বাসের সাথে তুমি মেরে দিয়েছো, ওর কারটা দাগ হয়ে গিয়েছে, ও ড্রাইভার এটা নামে তোমাকে ঠাস করে সোয়ার মারা দিয়েছে। তুমি সুন্দর করে রিক্সা চালাতে চাইছো, নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই, ইনকাম করতে গিয়েছো, আসলে বাস্তবতা অনেক কঠিন, মেরে খাইছো। আচ্ছা বলছো যে না আমি আসলে চায়ের দোকানে চাকরি করবো, চায়ের দোকানে কেন? দোকানের মালিক তোমাকে তাপত দিছে কোনো একটা কারণে। এই যে এইভাবে প্রত্যেকটা স্তরে তোমার যেহেতু অভিজ্ঞতা নাই, সেজন্য এটা তোমার জন্য অসম্ভবকে সম্ভব করা। আত্মনির্ভরশীল হওয়া ভালো, কিন্তু এই বয়সে সেটা স্পর্ধার মতো, কারণ তুমি এখনো সেই অভিজ্ঞতার সম্মুখীন হও নাই। কিন্তু তারপরে এটাকে কবি সেজন্য এখানে ঝুঁকি বলেছে, কারণ এই বয়সে আত্মনির্ভরশীল হওয়া এত সহজ না, কারণ পৃথিবীর বাংলাদেশের প্রেক্ষাপটে এই বাস্তবতা অনেক কঠিন, বুঝছো? আচ্ছা আচ্ছা, তাহলে এই যে আমাদের এই ঝুঁকিটা, তারপরে আমরা দেখবা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু অনেকে এই ঝুঁকিটা নিয়ে নিচ্ছে। ছোটো ছোটো বাচ্চা দেখবা গাড়িতে চাকরি করছে, গ্রিল ওয়ার্কশপে চাকরি করতেছে, বিভিন্ন দোকানে চাকরি করতেছে, এরকম ছোটো ছোটো বাচ্চা পরিবার সামলানোর জন্য তারা কিন্তু ঝুঁকিটা নিয়ে। তাহলে এই দুইটা লাইন এখন সবাই বসছে কিনা বলতো? 18 বছর বয়স সহ্য করা কঠিন। কেন সহ্য করা কঠিন? কারণ আমরা এ বয়সে আত্মনির্ভরশীল হতে চাই, কিন্তু কবি বলছে না, এটা আর তুমি যদি আত্মনির্ভরশীল হতে চাও, মাথা তুলতে চাও, সেটা অসম্ভবকে সম্ভব করার মতো তুমি ঝুঁকি নিয়ে ফেলতেছো। এবং এই তরুণরাই কিন্তু 18 বছর বয়সে এই ঝুঁকি নিয়ে থাকে। বুঝাইতে পেরেছি কিনা বলো? এবার বুঝছো কিনা বলো? এতটুকু বুঝছো কিনা বলো? আচ্ছা ওকে ওকে ওকে। আচ্ছা এরপর দেখো আমরা একটু পড়ব। তাহলে এরপর আমরা খেয়াল করি 18 বছর বয়সে অহরহ। 18 বছর বয়সে অহরহ। অহরহ মানে অনেকগুলো, অনেক পরিমাণ, অনেক মানুষের কথা বলাচ্ছে। কেমন? 18 বছর বয়সে সে অহরহ, এটাতে তেমন কিছু বোঝার আসলে কিছুই নাই। মানে অনেক অনেক তরুণ, অনেক যুবক যারা 18 বছর বয়সে রয়েছে, যারা বয়স কারণ রয়েছে, তাদের কথাই মূলত বলা হচ্ছে। বিরাট, বিরাট মানে বিশাল। দুঃসাহসেরা, দুঃসাহস বলেছিলাম না, নানা ধরনের দুঃসাহসিক কল্পনা, উদ্বেগ তোমার মাথার মধ্যে উকি দিবে, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, আমাকে বড় লোক হতে হবে, আমাকে পরিবার সামলাতে হবে, আমার প্রিয় মানুষকে বিয়েই করতে হবে, এরকম একটা চিন্তা ভাবনা তোমার মাথার মধ্যে আসবে যারা 18 বছর বয়সে আসো। বিশেষ করে মেয়েরা না, ছেলেরা যারা আসো, যারা এরকম 18 বছর বয়সে আসো, যাদের সাথে এইগুলো মিলে যাচ্ছে, তোমরা অবশ্যই একবার করে শেয়ার করে দিবা। আর যারা গ্রুপ লিঙ্ক চাও, তাদের হচ্ছে উপরে লিঙ্ক দেওয়া আছে। কেমন? তো বিরাট দুঃসাহসীরা দেয় যে উকি, অর্থাৎ নানা ধরনের দুঃসাহসী কল্পনা, উদ্যোগ তোমার মাথা উকি দিবে। স্বপ্নকে জয় করার দুঃসাহসী কল্পনা,
এখন সবার একটা লক্ষ্য থাকে আমাকে টাকা ইনকাম করতে হবে, বিশেষ করে ছেলেদের বাবা মাকে হাসি খুশি রাখতে হবে, আমার প্রিয় মানুষটাকে বিয়ে করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করি, বিভিন্ন কল্পনা, শুয়ে আছি সেখানের মধ্যে আমাদের কল্পনা আসবে আমি কি করলে টাকা ইনকাম করতে পারবো। অনেকে চিন্তা করে আমরা একটা দোকান দিব, দোকান অনেক ইনভেস্ট 5,000 টাকা প্রথমে ইনভেস্ট করবো, তারপর আস্তে আস্তে সেটাতে মুনাফা হবে, এমন হবে তেমন হবে, আরও বড় করবো, এরকম অনেক চিন্তা ভাবনা করে ফেলা। হয়তো অন্য আরেকটা আমি করবো চিন্তা, কিন্তু আসলে বাস্তবিকতা এটা অনেক কঠিন। তুমি একটা দোকান দিছ, দোকানে ব্যবসা নাই, এই নাই, দোকানে অনেক প্রতিযোগিতা, অনেক লাভ ক্ষতির একটা বিষয় আছে, তো যার কারণে এটা আসলে বাস্তবতাটা অনেক কঠিন। তো এই যে সেজন্য বলছি বিরাট দুঃসাহস তোমার দেয় যে কি বিভিন্ন দুঃসাহস তোমার মাথায় উঠে দিবে, আমি এমন করবো, বোঝাইতে পেরেছি কিনা বলো? কিরে স্টুডেন্ট কমে যাচ্ছে কেন ভাইয়া বলো তো, তোমরা একটু মেনশন সাথে বাড়াই ফেলো না ভাই, আমার সাথে মিলে নাই তাই শেয়ার দিই নাই। তো তোমার সাথে মিলে না আমি কি করবো স্যার, আমি তো অনেক বড় লোক, হওয়ার চিন্তায় পড়েছি না। আচ্ছা মেয়েরা, আমি বলি এখানে মেয়েদের সাথে আসলে এই জিনিসটা মানবে, মানে মিলবে না। তোমাদের সাথে যাদের সাথে মিলবে সেটা হচ্ছে বিশেষ করে ছেলেদের সাথে, যারা সব ছেলেদের সাথেও না, যারা মিডল ক্লাস ফ্যামিলি রয়েছে তাদের সাথে, বড় লোকদের সাথেও তো মিলবে না। আচ্ছা এরপর আসো এবার, তাহলে এই 4টা লাইন বুঝছে কেন দেখো, এই 4 লাইনের মধ্যে কবি যে বোঝাচ্ছে বয়সন্ধিকাল সবার কাছে সহ্য করার মতো না, অনেক কষ্টের, এবং এই বয়সের ছেলেরা তারা নিজের পায়ে নিজে দাঁড়াতে চায়, আত্মনির্ভরশীল হতে চায়, এবং আত্মনির্ভরশীল হওয়ার যে ঝুঁকি সেটা এই বয়সে নিয়ে থাকে। এবং যদি বলা হয় স্পর্ধা নেই মাথা তোলবার জুটি ব্যাখ্যা করো, তুমি কেন বলবা স্পর্ধা শব্দের অর্থ অসম্ভবকে সম্ভব করা, মাথা তোলবার যাইতে পারে আত্মনির্ভরশীল হওয়ার ঝুঁকি মানে অসম্ভবকে সম্ভব করা, এই বয়সে আত্মনির্ভরশীল হওয়া সেটা অসম্ভবকে সম্ভব করার মতো কাজ। এরকম করে সুন্দর করে একটা ব্যাখ্যা দিয়ে দিব, আমি তো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। নেটওয়ার্ক তিরিং করে কমেন্ট করতে পারতেছি না, ওকে ভাইয়া। এরপর দেখো একটু শেয়ার করে দিবে, সব গ্রুপে দিয়েছেন? আচ্ছা এরপর দেখো, তাহলে আমরা দেখবো এরপর, তাহলে এই যে এটা দুঃসাহসেরা উকি দেয় বিভিন্ন নানা ধরনের সাহসী কল্পনা উদ্যোগ তোমার মাথায় কি দিবে, উকি দিবে 18 বছর বয়সে। ওকে এরপর দেখো 18 বছর বয়সে নেই বয়। 18 বছর বয়সে কি নেই ভাইয়া বলো তো, ভয় নেই। অর্থাৎ এখানে ভয় নেই বলতে যে তারা যে রাতের অন্ধকারে ভয় পায় না, এটা কিন্তু বোঝানো হয়নি। এখানে বোঝানো হয়েছে 18 বছর বয়স পরাজয়কে ভয় পায় না। কি কাকে ভয় পায় না? পরাজয়কে ভয় পায় না। বুঝাতে পেরেছি? অর্থাৎ তাদের জীবনে যে কিছু খারাপ কিছু নেমে আসবে এটা কিন্তু তারা ভয় পায় না। এখন অনেকে বলবো স্যার আমরা যে পরীক্ষার ফেল করতে আসলে ভয় করি না, পরীক্ষা কত আসবে যাবে জীবনে, এই যে সামনে বলছে করোনা আসবে ফলাফল দেখে স্ট্যাটাস দিচ্ছে করোনা নিয়ে, বল স্যার পরীক্ষা আসবে যাবে, জীবন বাঁচলে কত পরীক্ষা, করোনার সময় আমরা পরীক্ষা স্থগিত চাই, এরকম অনেক বলছে। তোমরা যারা এরকম আন্দোলন করেছো, যারা চেয়েছো, তাদের জন্য এক বালতির সমবেদনা আমার পক্ষ থেকে, পরীক্ষা হয়ে যাবে আমাদের আগামী 26 তারিখ থেকে। তো আসলে তোমাদের জন্য অনেক সমবেদনা, অদম্য সাহস, গুড। আর 18 বছর বয়সে কিনে ভয় নেই, মানে তোমার পরাজয়কে তোমরা ভয় পায় না, ব্যর্থতাকে ভয় পায় না, কোনো কিছুকে এক কথায় 18 বছর বয়সে কিনে মানে। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা এমসিকিউ ভুল করতে পারি, সেটা একটু খেয়াল রাখবা। এই যে এখানে বলেছে বয়সের, দেখো ভালো করে খেয়াল করো, যদি বয়সের থাকে তখন তুমি বলবা আনসার বয়। যদি বলা হয় 18 বছর বয়সে কি নেই, তখন কিন্তু এটা হবে না, তখন হবে সঞ্চয়। মানে সঞ্চয় মানে আছে দ্বিধা, 18 বছর বয়সে এটাও নেই। তাহলে এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় গণিটে 2018 সেশনে আসছিল প্রশ্ন, অনেকেই এটা লিখে দিয়েছে। তো তোমরা আশা করি ঠিক থাকবা। তো এটা হচ্ছে 18 বছর বয়সে বললে একটা, বয়সের বললে আর একটা, মাথায় থাকবে। তোমরা যারা ক্লাস করতেছো সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করো ভাই। তোমাদের 18 বছর বয়স থেকে যেভাবে শেষ চালবে আসুক, প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা আমি দিয়ে দিচ্ছি, বইয়ের কোনো ব্যাখ্যার দরকার না, আমারগুলো লিখবে যে নিজের ভাষায় মনে রাখো, হয়ে যাবে। এরপর দেখো পদাঘাতে, পদ মানে হচ্ছে পায়ের আঘাত, ভাঙতে চায় পাথর বাঁধা। ভাইয়া বলো তো পাথরে যদি তুমি আঘাত করো তাহলে পাথর ভাঙবে নাকি তোমার পা ভাঙবে? পদাঘাত মানে পায়ের আঘাত, বলো তো? অবশ্যই তোমার পা ভাঙবে। তাহলে ভাই এখন এই যে পদাঘাত আসলে আমাদের পাথর বাঁধা কেন ভাঙতে চাই বলো তো? অর্থাৎ এখানে তার আসলে কি প্রকাশ পাচ্ছে লিখে ফেলো, দমে না যাওয়ার প্রতিবাদী মনোভাব। আচ্ছা আমরা যে দমে না যাওয়া, প্রতিবাদী মনোভাব এখানে প্রকাশ পাচ্ছে, প্রতিবাদী মনোভাব, অর্থাৎ তরুণদের প্রতিবাদী মনোভাব এখানের মধ্যে কি পায়, প্রকাশ পায়। তরুণরা যে সবসময় প্রতিবাদ করতে চায়, কেমন ওই জিনিসটা আসলে এখানে প্রকাশ পায়, বুঝছো? আর এটা যদি বলা হয় পদাঘাত দ্বারা, পদাঘাত কিসের প্রতীক, প্রতীকী অর্থে কি প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে? জোরালো প্রতিবাদ অর্থে, জোরালো প্রতিবাদ। যদি বলা হয় পদাঘাত কিসের প্রতীক, তখন তুমি বলবা জোরালো প্রতিবাদের প্রতীক,
জোরালো তোমরা ইতিমধ্যে জেনেছো আমাদের কিন্তু প্রতীক জিনিসগুলো বেশি আসে পরীক্ষায়। যেমন সোনার কবিতায় সোনার তরী কিসের প্রতীক, কৃষক কিসের প্রতীক, বা সোনার ধান কিসের প্রতীক এখানে আসে। কেমন কিসের প্রতীক? জোরালো প্রতিবাদের প্রতীক। কেমন ওকে, এবার খেয়াল করো। তাহলে এই যে পদাঘাতে ভাঙতে চায় পাথর বাঁধা, তারা তোমাদের যদি ব্যাখ্যা করি একটু করে, অর্থাৎ তারা ওই যে জিনিসটা তারা পারবে না সেই কারণের মতো তারা প্রতিবাদ করবে। যেমন 2024 সালে যে আন্দোলন হয়েছে তোমরা দেখেছো, তোমাদের তো চোখের দেখা। তো সেখানে আসলে তারা যে পুলিশের সাথে পারবে না, বা একটা স্বতন্ত্র একটা গোষ্ঠী ছিল রাজনৈতিক দল, ওদের সাথে তারা পারবে না সেটাও জানতো, কিন্তু তারপরেও তারা লড়ে গিয়েছে, ছাত্ররা লড়ে গিয়েছে। কেমন তারা ওদের সাথে পারবে না, পাথর ভাঙতে পারবে না, তারপরে তারা পাথর লাথি হলো মারবে। বুঝতে পেরেছি? অসম্ভবকে ব্যারিকেড একটা লাথি হলো দিবে, পুলিশের ব্যারিকেডে অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করবে তারাও। এই যে পদাঘাতে ভাঙতে চায় পাথর বাঁধা, প্রতিবাদী মনোভাব তাদের মধ্যে আমরা দেখতে পাই 18 বছর বয়সের যারা আছে তাদের। কিন্তু সবসময় প্রতিবাদী মনোভাব কিন্তু ভালো না, আমাদের নিজেদেরকে সংযত রাখতে হবে সব জায়গায়। বুঝতে পেরেছি? আচ্ছা, মাশাআল্লাহ। যে কোনো কঠিন বাধা তারা অতিক্রম করতে চায়, সুন্দর করে বলেছে আমাদের উম্মে সেলিম। এরকম করে তোমরা একজন বলো, দেখবে সেগুলো পড়তে পড়তে তোমাদের আরও জ্ঞান বাড়বে। ক্লাস করার মাধ্যমে দেখবে শাকিল স্যার বারবার করে বলেছিলে, সেটা তোমার মাথার মধ্যে চলে আসবে। ওকে, দেখো এবার মাশাআল্লাহ তোমাদের 360 জন যেগুলো রয়েছে তারাই ভালো একটা রেজাল্ট করবে, কারণ তাদের কনসিস্টেন্সি আছে। লেগে তার একটা মনোনিষ্ঠা থাকতে হবে। দেখো এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়, মাথা নোয়াবার মানে হচ্ছে তারা অন্যায়ের কাছে তারা মাথা নত করতে চায় না। এই বয়স কোন বয়স? 18 বছর বয়সে যারা তরুণ তারা অন্যায়ের কাছে, অবিচারের কাছে, শোষণের কাছে, কেমন বাঞ্ছনার কাছে আর তারা আসলে মাথা নত করতে চায় না। তাহলে যদি বলা হয় এই বয়স মানে 18 বছর বয়স বা বয়সন্ধিকালের ছেলেরা কেউ মানে তারা কেউ মাথা নোয়াবার নয়। মাথা নোয়াবার নয় মানে হচ্ছে কি মাথা নত করতে চায় না। ওই যে বিনয়ী ভাবটাও তাদের মধ্যে একটু কম দেখা যায়, সব ছেলেদের মধ্যে না, আবার অনেক ছেলে অনেক বিনয়ী ভাবটা দেখা যায় না। তবে এখানে এই বিনয়ী ভাবের কথা বলা হয় নাই, তারা অন্যায়, অবিচার, শোষণ, বাঞ্ছনার কাছে কখনো মাথা নত করবে না, তাদের বিরুদ্ধে প্রতিবাদই করবে। বোঝাতে পেরেছি কিনা বলো? এবার নেট প্রবলেম করে, হ্যাঁ, মাথা নত করতে চাই না। ওকে, আচ্ছা এরপর দেখো এরপর 18 বছর বয়স জানে না কাঁদা। এখানে আসলে কাঁদা দ্বারা কাঁদাকে বোঝায় নাই না। কেমন 18 বছর বয়স কাঁদা শব্দ অর্থ আসলে তারা ওই যে এখানে সেম অর্থ, কাঁদা মানে এখানে কান্না করে না, সেম পরাজয় কিংবা ব্যর্থতা, পরাজয় কিংবা তারা ব্যর্থতাকে মেনে না। পরাজয় বলা, ব্যর্থতা এগুলো তারা মেনে নিবে না, তারা বারবার চেষ্টা চালিয়ে যাবে, সংগ্রাম চালিয়ে যাবে। এই যে তোমরা একবার এত বছর পরে নাই যে আবারও তোমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছ, এটাই আর কি। কেমন 18 বছর বয়স জানে না কাঁদা। তাহলে এতটুকু পর্যন্ত আমরা বুঝছি কিনা বলতে প্রত্যেকটা লাইনে এখন ব্যাখ্যা করতে পারবো। আমি সংক্ষেপে বলার চেষ্টা করতেছি, মোটামুটি যেটা বিস্তারিতভাবে আলোচনা করা দরকার সেটা বিস্তারিতভাবে আলোচনা করতেছি। আচ্ছা ওকে, আর একটু ফাস্ট পড়াচ্ছি ভাইয়া শামীম। আচ্ছা ভাইয়া, ফাস্ট পড়ালে তো মনে করো তোমাদের অনেক কিছু হয়তো বাকি থেকে যেতে পারে, সেজন্য আমরা এরকম করে পড়াচ্ছি। ফাস্ট পড়ালে আবার অনেকেই বুঝে না, তো সবার কথা বিবেচনা করে ভাই আমাকে ফলাইতে হচ্ছে। একটা টিচার যখন ক্লাসে অনেক কিছু তাকে চিন্তা করতে হয়, বুঝছো? রিচ হচ্ছে কিনা, বিয়ে হচ্ছে কিনা, ফলামেন্ট কে কি বলতেছে, এগুলো আর কি। এ বয়স জানে রক্তদানের পুণ্য। 18 বছর বয়স কি জানে? রক্তদানের পুণ্য। আচ্ছা, এখানে আসলে কি বোঝাতে চাচ্ছে? রক্তদানের পুণ্য মানে কি? রক্ত দিলে যে মুমূর্ষু রোগীর জীবন বাঁচানো যায় এরকম না। কি বলো তো, রক্ত দিলে কি মুমূর্ষু রোগীর জীবন বাঁচানো যায় এরকম না। অর্থাৎ এই যে আমাদের 18 বছর বয়স যারা রয়েছে এলেন, তারা আসলে বোঝাচ্ছে যারা 18 বছর নিজের সর্বোচ্চ ত্যাগ, নিজের সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ ত্যাগকে বোঝাচ্ছে, বুঝেছ? তারপর দেখো বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। তাহলে অর্থাৎ এই রক্তদানের পুণ্য যদি ব্যাখ্যা করা হয় তাহলে তুমি কি করবা? দেখবা পৃথিবীর যত বিপ্লব, যত বিদ্রোহ সংগঠিত হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই 18 বছর বয়সের ছেলেরা তাদের নিজের প্রাণ দিয়ে দিয়েছে দেশের জন্য, বাসার জন্য। তোমরা উদাহরণ দিতে পারো 1952 সালে আমাদের বাসা শহীদ যারা রফিক, সালাম, বরকত যারা রয়েছে, তারাও কিন্তু রক্তদানের পুণ্য তারা জানে, তারা যদি প্রাণ দেয়, তারা যদি রক্ত দেয়, বাসা তাদের পরবর্তী প্রজন্মের হবে, বাসা তাদের হবে। তারা যদি জীবন দেওয়ার চেষ্টা করে, দেশ তাদের হবে, অধিকার আদায় তারা করতে পারবে। যেমন এই জিনিসটাই। আচ্ছা গেল, এবার স্টিমার, আচ্ছা এটা গেল। তাহলে রক্তদানের পুণ্য তোমরা বুঝছো, আর কিন্তু রিচ কমে গেছে, অনেকে কিন্তু চলে গেছে। আচ্ছা যাক, আত্মত্যাগের পুণ্য,
নিজের সর্বোচ্চ ত্যাগ, তুমি বলতে পারো আত্মত্যাগের পুণ্য, আত্মবিসর্জন, আত্মত্যাগের পুণ্যই তো, অর্থাৎ সাওয়াব, পুণ্য শব্দের অর্থ হচ্ছে লাভ বা সাওয়াব। এরপর দেখো বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, তাহলে যদি বলে কিসের বেগে চলে, তুমি বলবা বাষ্পের বেগে। আবার যদি বলা হয় কিসের মতো চলে, তখন তুমি বলবা স্টিমারের মতো। তাহলে প্রশ্নটাকে রাখতে হবে কিসের বেগে কিসের মতো। তাহলে এই জেনটা আসলে কি বোঝাচ্ছে, আমাদের বয়সন্ধিকালে যারা রয়েছে বা তরুণ যারা রয়েছে বা যৌবন রয়েছে, আমরা বলতে পারি তারুণ্যের গতিশীলতা, তারুণ্যের গতিশীলতা। এলেন দ্বারা কি প্রকাশ পাচ্ছে, তারুণ্যের গতিশীলতা প্রকাশ পাচ্ছে। প্রাণ দেওয়া নেওয়া, দ্বন্দ্ব সমাস, কেমন, জুলিটা তাকে না শূন্য, অর্থাৎ এই বয়সের ছেলেরা যারা রয়েছে তারা কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো বিষয়ের জন্য তারা প্রাণ নিতেও পারে, প্রাণ দিতেও পারে, বুঝছো। অন্যায়ের জন্য যারা অন্যায় করবে তাদের প্রাণ নিতেও পারে, আবার দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য তারা কিন্তু প্রাণ দিতেও পারে। আচ্ছা, আর একটু স্পিড পড়াচ্ছি, অনেকে চলে যাচ্ছে মনে হয়, আর একটু দ্রুত পড়াচ্ছি। আচ্ছা, তাহলে এই সবাই আরেকবার করে শেয়ার করে আমরা দ্রুত পড়াচ্ছি, শেষ করে দিচ্ছি। ওকে। শপে আত্মা শপথের কোলাহলে, অর্থাৎ এই বয়সের ছেলে মেয়েরা প্রতিনিয়ত শপথ করতে থাকে, প্রতিদিন সমর্পণ করে নিজেকে, নতুন নতুন অঙ্গীকারের মধ্যে সে আবদ্ধ হয়, নতুন নতুন স্বপ্ন দেখার জন্য সে শপথ গ্রহণ করে, কিন্তু আবার স্বপ্ন ভেঙে যায়, সে আবার শপথ গ্রহণ করে, এভাবে সে শপথ গ্রহণ করতে থাকে। সেজন্য বলেছে কোলাহল শব্দটা কোনতে ব্যবহার করা হয়েছে, বহু বচন হবে। শপে মানে সমর্পণ করে, আত্মাকে মানে হচ্ছে নিজেকে, শপথ মানে হচ্ছে অঙ্গীকার, অর্থাৎ প্রতিনিয়ত এই বয়সের ছেলেরা নিজেকে সমর্পণ করে, কিসে, অঙ্গীকারের সমর্পণ করে। কিসের সমর্পণ, এই যে বিভিন্ন দুঃসাহস, তাদের নিজেদের স্বপ্ন পূরণের অঙ্গীকার, দেশকে রক্ষা করার অঙ্গীকার, যে কোনো অঙ্গীকার হতে পারে, যে কোনো শপথ হতে পারে, এরকম শপথ সে করতেই পারে। যেমন তোমরা অনেক শপথ গ্রহণ করো, আমাকে A+ পেতে হবে, আমাকে ভার্সিটিতে চান্স পেতে হবে, আমাকে ভালো একটা কেরিয়ার গঠন করতে হবে, আমাকে ভালো একটা বিয়ে, ভালো একটা বউ, হ্যাঁ এরকম আর কি, বুঝতে পারছি তো। আচ্ছা, ওকে ওকে, সবাই শেয়ার করো, আমরা একটু মনোযোগ দিচ্ছি। ফলাফাইন তো শেয়ার করো না। এরপর দেখো 18 বছর বয়স, মানে দেখো এতক্ষণ পর্যন্ত তোমরা ইতিবাচক দিক পড়েছো, এই দিকগুলো ভালো ছিল, এখন নেতিবাচক আসবে। এবার আসো নেতিবাচক দিকগুলো আমরা একটু পড়ি। দেখো 18 বছর বয়স ভয়ঙ্কর, এখন ভাইয়া বলো কেন ভয়ঙ্কর? কারণ হচ্ছে 18 বছর বয়স ভয়ঙ্কর, কারণ হচ্ছে তোমাদের এই বয়সে অনুভূতি একটু বেশি, আবেগ একটু বেশি, সেজন্য কবি বলেছে এই বয়স ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর, এর পরের লাইনের মধ্যেই কবি বলে দিয়েছে। আসো কেন ভয়ঙ্কর, কেন ভয়ঙ্কর দেখো, সবাই শেয়ার করো। কেন ভয়ঙ্কর? কারণ তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা থেকে তাজা তাজা। প্রাণ শব্দের অর্থ হচ্ছে তোমার অনুভূতি, প্রাণ শব্দের অর্থ এখানে কি কে রাখবা, প্রাণ শব্দের অর্থ হচ্ছে অনুভূতি, অর্থাৎ তোমার অনুভূতিতে অনেক যন্ত্রণা আসবে। তাজা তাজা প্রাণে অসহ্য, অসহ্য মানে যেটা সহ্য করার মতো নয়, এরকম যন্ত্রণা তোমার অনুভূতির মধ্যে তোমার আবেগে আসবে। কেমন, মিডল ক্লাসের ফ্যামিলিরা বেশি অনুভব করবে এটা, মিডল ক্লাসে যারা রয়েছে তারা। আচ্ছা, তাহলে তাজা তাজা প্রাণ অসহ্য কি আসবে, যন্ত্রণা আসবে, সহ্য করার মতো না। কিরকম যন্ত্রণা, মনে করো ওই যে তোমাকে অনেকে অনেক কষ্ট দিবে। ফর এক্সাম্পল, তুমি একটু বেশি বাইকটা টাইপের, তোমাকে কি বলছে এই বেডটাই, তুমি লাম্বা টাইপের, তোমাকে কি বলছে লাম্বাইয়া, তখন তোমার মাথা খারাপ হয়ে যাবে, তোমার অনুভূতিতে আঘাত আসবে, এমনি কথার কথা, তোমার মারে ফাড়ে দিতে ইচ্ছে করবে, ইতাল্লাহ হচ্ছে বাজা ফেলতে ইচ্ছে করবে, ওর সাথে মানে ঝগড়া করতে ইচ্ছে করবে। এরকম যন্ত্রণা আসলে আসতেই থাকে। আর ভালোবাসার যন্ত্রণার কথা নাই বললাম, যেহেতু এখন পরীক্ষার সময়, আপাতত ভালোবাসা বাদ দিলাম। এ বয়সে, কোন বয়সে, 18 বছর বয়সে প্রাণ, প্রাণ শব্দ তো যথারীতি অনুভূতি। যেহেতু তোমাকে এই যে তাজা তাজা প্রাণ, যেহেতু অসহ্য যন্ত্রণা হয়, তার মানে তোমাদের অনুভূতি আসলে কি হয় জানো, অনুভূতি ক্রিয়াশীল হয়। অনুভূতি কি হয়, ক্রিয়াশীল হয়, মানে অনুভূতিগুলো এখন কাজ করা শুরু করেছে বয়সন্ধিকালে। এরা কিন্তু আবেগ, প্রেম, ভালোবাসা, অনুভূতি কিন্তু খুবই কম কাজ করে। আর যাদের কাজ করে তাদের অলরেডি বয়সন্ধিকাল চলে আসছে। সাধারণত 13 থেকে 18 বছর বয়স, অনেকের ক্ষেত্রে আগে, অনেকের ক্ষেত্রে পরে। তাহলে তুমি বলতে চান আমি তো 7 বছর বয়স থেকেই তো একজনের সাথে আসলে মানে একজনের সাথে আমার প্রেম ছিল। তাহলে এটা প্রেম ছিল না, আসলে তুমি প্রথম থেকে বাবা সেরকম, এটা আবেগে এমন তেমন কাজ টাজ করে নাই, বুঝছো? হ্যাঁ, সিটাউন। ওকে ওকে ওকে, তারপর দেখো যেহেতু প্রাণ তীব্র এবং প্রখর, কোনতে ব্যবহার করা হয়েছে এটা আদিকার্তে, আদিকার্তে কোনতে ব্যবহার করেছে ভাই, আদিকার্তে। এবং এই যে লেন্দার আসলে কি বোঝাচ্ছে, যেহেতু ক্রিয়াশীল হয়, তোমার আরো যখন অধিক পরিমাণে প্রাণ তীব্র, অনুভূতি আরো প্রাণ তীব্র হয়, প্রখর হয়, তখন তোমার ক্রিয়াশীলতার বিপরীতে যেটা হয় সেটা হচ্ছে প্রতিক্রিয়াশীল, প্রতিক্রিয়াশীলতা। বুঝা যাচ্ছে? তাহলে এই লাইন হচ্ছে ক্রিয়াশীলতা, তারপরটা হচ্ছে প্রতিক্রিয়াশীলতা। বুঝতেছো তোমরা না সবাই? একটু 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 শেয়ার সবাই, আবার একটু রিচ কমে গেছে কিন্তু
এরপর দেখো এ বয়সে কানে আসে কত মন্ত্রণা, বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে অনেক কাহিনী, আপাতত বলেছি। অর্থাৎ মন্ত্রণা শব্দের অর্থ হচ্ছে পরামর্শ। মন্ত্রণা শব্দের অর্থ কি? পরামর্শ। মন্ত্রণা শব্দের অর্থ কি? পরামর্শ। মন্ত্রণা শব্দ অর্থ হচ্ছে পরামর্শ। অর্থাৎ এই বয়সে তোমার কানে বিভিন্ন ধরনের সুমন্ত্রণা, কুমন্ত্রণা, বিভিন্ন ধরনের পরামর্শ কানে আসবে, কিন্তু তুমি কোন দিকে যাবা সেটা তোমার মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিবে। বুঝতে পেরেছি? অনেক সময় আমরা সবচেয়ে বেশি যেটা গ্রহণ করি সেটা হচ্ছে কুমন্ত্রণাটাই বেশি গ্রহণ করি, সুমন্ত্রণা আমরা অনেকে গ্রহণ করি না। ব্যাখ্যা আসলে দিতে গেলে অনেক কাহিনী, সেজন্য আপাতত সংক্ষেপে বলে দিচ্ছি যেটা গুরুত্বপূর্ণ। তাহলে 18 বছর বয়সে কানো, তবে আমরা কুমন্ত্রণাটাই বেশি গ্রহণ করি, সুমন্ত্রণা গ্রহণ করি না। 18 বছর বয়স যে দুর্বার মানে হচ্ছে যাদেরকে বারণ করে রাখা যায় না, অর্থাৎ বয়সন্ধিকালের ছেলেদেরকে তুমি বারণ করে রাখতে পারবে না, যারা যেটা করবে বলবে সেটা করবেই 18 বছর বয়সের। তারপরে আসো পথে পান্তরে ছুটায় বহু তুফান। 18 বছর পথে পান্তরে কি ছুটায়? বহু তুফান। বহু তুফান মানে হচ্ছে আসলে দেখো বহু তুফান মানে আসলে কি বোঝাচ্ছে? তুফান মানে আসলে তুফান ছুটায় যেমন না। আমি সংক্ষেপে একটু করে ব্যাখ্যা দিই। দেখবা তোমাদের স্কুল যখন ছুটি দেয় সেখানে দেখবা বিশেষ করে গার্লস স্কুলে যারা পড়াচ্ছ সেখানে গার্লস স্কুলের আশেপাশে কয়েকটা ছেলে তেলে থাকবে, তারা দেখবা নিজের তো কোনোদিন মোটরসাইকেল ছিল না, মানে কোনোদিন মোটরসাইকেল ছিল না, অন্য থেকে মোটরসাইকেল একটা নিয়ে আসবে, চ্যালেঞ্জার 5% এটার মুখটা খুলে দিবে, ফট করে মেয়ে একটা দেখলে বম করে চলে যাবে। ওয়াও, আমাকে মনে হয় মেয়েটা রোমান্টিক বাসছে, কিন্তু আসলে মেয়েটা কি বসে? মেয়েটা কি বলে মেয়েটাতে গালি দেয় না তাকে, আর ছেলেটাকে হয়তো গোলাম যাকে সিটিংয়ের বাসাতে এরকম বলে, বুঝছো? এই যে তারা দেখবা নিজের অস্তিত্বের প্রমাণ দেওয়ার জন্য তারা কি করে, চুলগুলোকে কালারিং করে ফেলে, তারপর হচ্ছে ওই যে সেরা ফ্যান ফরে, মানে মানুষকে একটু নিজের সবার মাধ্যমে একটু অস্তিত্বকে প্রমাণ দিতে চায়। আমার যে কিছু একটা হয়েছে, আমি যে কিছু একটা, সেটা হচ্ছে অস্তিত্বকে প্রমাণ দিতে চায়, অস্তিত্বের প্রমাণ দিতে চায়। কোন বয়সের ছেলেরা? 18 বছর বয়সের ছেলেরা পথে পান্তরে ছুটায় তোমার মানে প্রত্যেকটা জায়গায় তারা নিজেদের কিছু হয়েছে সেটা সবাইকে প্রমাণ করতে চায়। আসলে চাপড়ি তারা দেখবো জুতা কতগুলো ফলবে ওইরকম, তারা ফ্যান কতগুলো এখানে তুলে ফলবে, সেরা ফারা ফ্যান, চুল কতগুলো ঠাডাল ফরকির মতো, ওই যে বজ্রপাত যেমন করে একটু চুলের উপর পরে এরকম হয়ে যায়, ওদেরগুলো এরকম হয়ে যাবে। বুঝতে পেরেছি? এরকম একটা অবস্থা আর কি। আচ্ছা দেখো এরপর ওরা সব জায়গায় দেখাবে অস্তিত্বের প্রমাণ দেবে, আমি যে কিছু একটা হয়েছে, এটা বিস্তারিত বলতেছি না। দুর্যোগে হাল ঠিক মতো রাখাবার, এই যে দেখো তো অস্তিত্বের প্রমাণ দিতে চাই, অনেকের সাথে এই যে চুল তুলুয়া করে, ফ্যান ত্যান করে ফেলে, সবাইকে নিজেকে বোঝায়, অনেকের সাথে বিয়াদবি করে ফেলে, সেজন্য তারা আসলে বিভিন্ন পারিবারিক সামাজিক বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে। দুর্যোগে হাল ঠিক মতো রাখাবার, অর্থাৎ তারা সমস্যায় সিদ্ধান্তহীনতায় ভুগবে। দুর্যোগ মানে এখানে সমস্যায় সিদ্ধান্ত, দুর্যোগ মানে প্রাকৃতিক দুর্যোগ না, সমস্যায় সিদ্ধান্তহীনতা, লিখো সমস্যায় সিদ্ধান্তহীনতায় ভুগে তারা, সিদ্ধান্তহীনতা। আচ্ছা, তারপর দেখো কত বিক্ষত হয় সহস্র প্রাণ, যেহেতু তাদের সমস্যায় সিদ্ধান্তহীনতায় ভুগে, কি করবে না, সেজন্য তাদের হৃদয় প্রাণ কত বিক্ষত হয়ে যায়, অনুভূতি এখানে আঘাত আসতে এখানে এরপরে বসে 18 বছর বয়সে কি আসে? আঘাত আসে। আঘাত কেমন করে আসে? দেখো অবিশ্রান্তভাবে একে একে জড়ো হয়। এই বয়সে দেখবা যারা মিডল ক্লাস ফ্যামিলি হচ্ছে তারা রিলেট করো, তুমি নিজের টাকায় নিজে টিউশন করে চলো, দেখবা টিউশনির টাকা হাতে আসার আগেই তোমার অনেক খরচ বেড়ে গেছে। এই স্যারকে টাকা দিতে হবে, ওই স্যারকে টাকা দিতে হবে, আপনার এটা কিনতে হবে, ওটা কিনতে হবে। এছাড়াও বিভিন্ন পেশার, পারিবারিক পেশার, কখন ক্যারিয়ার গঠন করবো, কখন ফ্যামিলি সামলাবো, এরকম বিভিন্ন পেশা তোমার মাধ্যমে। ওকে, আচ্ছা দেখো এরপরে তাহলে একটা জড়ো হয় আঘাত আসা, মানে 18 বছর বয়সের সাথে অনুভূতির সম্পর্ক আবিচ্ছেদ্য, মানে এই যে মানসিক যন্ত্রণা যে সম্পর্ক সেটা হচ্ছে আবিচ্ছেদ্য, কেমন? তো এটা একটু খেয়াল রাখবা তোমরা। ওকে, তাহলে আমরা এরপরে যাব হচ্ছে উপরে একটু, কেমন? এরপরে কিন্তু আমাদের আলোচনার বিষয় 18 বছর বয়স কালো হয় লক্ষ্য দীর্ঘশ্বাসে। তাহলে 18 বছর বয়স কালো হয় কিসে? লক্ষ্য দীর্ঘশ্বাসে মানে হচ্ছে তোমার মনে হবে এই বয়সে আমার যে বন্ধু দেখবা তার বাবার ব্যবসা ধরেছে, বান্ধবীর বিয়ে হয়ে গিয়েছে, বন্ধু আরেকটা চাকরি করেছে, আরেকটা বিদেশে চলে গেছে, সবাই মোটামুটি এস্টাবলিশড, কেউ পড়ালেখায় ভালো, কেউ ডাক্তার হয়ে যাচ্ছে, কেউ মেডিকেলে চলে যাচ্ছে, কিন্তু তুমি একমাত্র পুরুষ বা তুমি একমাত্র মেয়ে, তোমার কিছুই হচ্ছে না, তখন তোমার দীর্ঘ নিঃশ্বাস পড়বে। এমনিই তো মানসিক প্রেশার, আমার থেকে দিয়ে কী হবে? এই যে 18 বছর বয়স কালো হয়, তখন তোমার মানসিক টেনশন কী হবে? দীর্ঘশ্বাস। এই বয়স কাফে বেদনা 13। এই যে এই বয়সের সাথে বেদনার সম্পর্ক একদম আবিচ্ছেদ্য, এই বয়স বেদনার সাথে থাকবে, এটা স্বাভাবিক। অবিশ্রান্ত মানে হচ্ছে ভাইয়া শ্রান্তহীন ভাবে, কেমন? অবিশ্রান্ত মানে কি? শ্রান্তহীন।
ওকে, এরপর দেখো 18 তবু তবু হবে 18 শুনেছি জয়ধ্বনি, সরি এ বয়স কাফে বেদনায় তরতর, এটা কি আরেকবার? এ বয়স কিসে কাফে বেদনায় তরতর বলছি। তবু শুনেছি 18 জয়ধ্বনি, এখানে কি শোনাচ্ছে? 18 তারণ্যের যে জয়ত্ব রয়েছে, তাই তাই তারণ্য যে সবসময় তোমার কি সব জায়গায় জয়ধ্বনি করা আসে, সেই জিনিসটা এখানের মধ্যে তুলে ধরা হয়েছে। এই বয়স বাসের দুর্যোগ জড়ে, অর্থাৎ ভালো খারাপের মধ্যে দিয়ে বাসে, এই বয়স বাসে খারাপের মধ্যে দিয়ে, দুর্যোগ কার্যর খারাপের মধ্যে দিয়ে বাসে। এই বয়সে বেশিরভাগই খারাপ আসে, ভালো খুব কমে আসে। এখন তোমার জীবনে ভালো আসলে তার কিছু করার নাই, কবি যেটা বোঝাতে চাচ্ছে। বিপদের মুখে এ বয়স অগ্রণী, অর্থাৎ 18 বছর বয়স বিপদের মুখে এগিয়ে থাকে। এ বয়স তবু তো নতুন কিছু করে। আমাদের আর দুইটা পড়তে হবে, সেজন্য আমরা মোটামুটি একটু হালকার উপর ঝাপসা করে বলে দিচ্ছি আর কি, কেমন? এই বয়স তবু তো নিশ্চিত করে। এলেন দ্বারা কি প্রকাশ পাচ্ছে? তারুণ্যের সৃষ্টিশীলতা। বিপদের মুখে এই বয়স সবসময় অগ্রণী, মানে দেশের বিপদ, সমাজের বিপদ, পরিবারের বিপদ হলে 18 বছর বয়সে যদি কোনো ছেলে থাকে, সে বসে থাকে না, সে সবসময় এগিয়ে যায় বিপদটা মোকাবেলা করার জন্য, অগ্রণী। এবং এই বয়সে সবসময় খারাপ তাকে বলছিলাম। এই বয়স তবু তো নতুন কিছু করে। তারুণ্য যে নতুন সৃষ্টিশীল, পৃথিবীর যত বিজ্ঞান হয়েছে সবগুলো তরুণ বয়স থেকে তাদের কার্যক্রম চালিয়ে গেছে, হয়তো শেষ বয়সে গিয়ে সফল হয়েছে। বুঝাতে পেরেছি? আচ্ছা, এরপর দেখো কি বলেছে। এ বয়স যেন বীরু কাপুরুষ নয়। 18 বছর বয়সকে কি না হতে বলছে? বীরু না হতে বলছে, কাপুরুষ না হতে বলেছে। পথ চলতে এই বয়স কি যাতে দিলাম। বীরু কি? যারা ভয় পায়। কাপুরুষ কি? যারা বিপদকে মোকাবেলা করতে ভয় পায়। অর্থাৎ তুমি যদি 18 বছর বয়স হতে, তো তোমাকে আসলে কাপুরুষ হলে চলবে না, কেমন? তোমাকে কি হতে হবে? বীর পুরুষ হতে হবে, বিপদকে মোকাবেলা করতে হবে, কেমন? কাপুরুষ মানে হচ্ছে যারা বিপদ দেখে পালিয়ে আসে। পথ চলতে এই বয়স যায় না তেমে, তাই এই বয়সে নেই কোনো সঞ্চয়। দেখো তাই এই বয়সে কি নেই? সঞ্চয়, বুঝছো? তাই দেশের বুকে 18 নামে। তাই এটা 18 বছর বয়সে সঞ্চয় রাখা যাবে না, দ্বিধাবোধ রাখা যাবে না। এতটুকু পর্যন্ত সবাই বসছে কিনা বলো? দেখো এবার তোমরা সবাই নতুনভাবে ক্লাস শুরু করো। আমরা এখন আলোচনা করব মানব কল্যাণ, কেমন? এখন আমরা আলোচনা করব কি? মানব কল্যাণ। তোমরা সবাই একটু করে ফানে টানে কে নাও। এরপর আমরা পড়বো কি? মানব কল্যাণ। মানব কল্যাণ মোটামুটি সহজ। তারপরেও রেইনকোট পর্ব, আমরা রেইনকোট আজকে না, মানব কল্যাণ পর্ব এখন। মানব কল্যাণ খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু করে লিঙ্কগুলো দিয়ে দিই, তোমরা আরেকবার করে শেয়ার করে দাও, কেমন? আমরা গ্রুপে লিঙ্কটা দিয়ে দিই। আচ্ছা, ওকে ওকে ওকে, ডান। তাহলে আমরা কিন্তু এখন ওই যে তোমার মানব কল্যাণ পর্ব, ওকে ডান। তাহলে এবার আমরা দেখো মানব কল্যাণে আসতেছি। মানব কল্যাণ পড়ার আগে তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও ভাইয়া। অনেক 18 বছর বয়স কবিতায় মূলত কবি যেটা বোঝাতে যাচ্ছে, এখান থেকে সৃজনশীল যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি একটু করে বলে দিচ্ছি। এখানে 2-3টা টপিক থেকে শেষ আসতে পারে। তারুণ্যের আত্মত্যাগ, তারপর হচ্ছে তারুণ্যের যে আত্মনির্ভরশীল হওয়ার যে প্রবণতা সেটা, তারুণ্যের গতিশীলতা, তারুণ্যের নতুনত্ব। আবার বলতেছি, তারুণ্যের আত্মত্যাগ, তারুণ্যের গতিশীলতা, তারুণ্যের নতুনত্ব, কেমন? মানে হচ্ছে বয়সন্ধিকালে যারা, তারা আর কি। তারপর হচ্ছে ঘুরাই ফেরাই এই বয়সের সাথে যে বেদনার সাথে সম্পর্ক আছে, এই বিষয়গুলো এখানে আসবে। হোয়াটসঅ্যাপের লিঙ্কে আমরা সবগুলো দিয়ে দিব। হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে আর উপরে গ্রুপ আছে, তোমরা একটু করে, স্যার একটা অনুরোধ, একটু আসতে পড়াবেন। দেখছো কেউ আসতে পড়াইতে বলছে, কেউ দূরে জড়াতে পড়াইতে বলছে, আমি কি কোথায় যেতাম বলো? হামারা দুঃখ কাহি খতম নাহি হোগা বে, এরকম করে কি বলবো? আচ্ছা দেখো, আবুল ফজল খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই কবি। আবুল ফজল হচ্ছে 1903 সালে 1 জুলাই চট্টগ্রামের সাতকানে জন্মগ্রহণ করে। ভাই তোমরা যারা 250 জন আছো তারাই থাকো, সবার এই ক্লাস করার দরকার নেই, বুঝছো? সবাই মনোযোগ ধরে রাখতে পারে না, এটাকে রাখবা। এখন এটা পড়ো, এটা পড়লে তোমাদের মোটামুটি একটা এটা সম্পর্কে ধারণা হয়ে যাবে। আবুল ফজল 1903 সালে, এখানে দেখ ভালো করে দেখো 3, তাহলে 3 দিয়ে আমরা 3 জন কবি জন্ম থাকবো। জসিমউদ্দিনও কিন্তু জন্মগ্রহণ করে 1903 সালে, আবুল ফজলও কিন্তু জন্মগ্রহণ করে 1903 সালে, এবং মোতায়ের হোসেন চৌধুরী নামে একজন কবিতা আছে, উনিও হচ্ছে 1903 সালে জন্মগ্রহণ করে। 3 জন, এবং মনে রাখবো, কেমন? 3 জন। আচ্ছা স্যার, নামাজের জন্য আমরা বিরতি দিব, 10 মিনিট দিলে হবে বলো তো ভাইয়া? সবাই একটু করে 10 মিনিট কি রাখবো? মানে এখানের মধ্যে 10 মিনিট লিখে লাইভ রাখবো চলমান, নাকি বলো? দ্রুত পড়তে হবে। আচ্ছা, কেউ দ্রুত পড়তে, কেউ আসতে, আমি কি কোথায় যেতাম বলো? চট্টগ্রামের সাতকানি, ওকে।
আচ্ছা 1903 সালে 1 জানুয়ারি চট্টগ্রামে সাতকানিয়া, আর পিতার নাম হচ্ছে পিতার নাম দরকার নাই তোমরা, 1903 সালে চট্টগ্রামে সাতকানিয়া রাখবা। চট্টগ্রাম বিভাগে যারা আছে তারা, চট্টগ্রাম বোর্ড যারা আছে তারা, আর বাইরের বোর্ডের কোনো তেমন দরকার নাই। তাহলে চট্টগ্রামে ও ঢাকায় তার শিক্ষা জীবনে অতিবাহিত করেন। এবং তিনি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য রাষ্ট্রপতির উপদেষ্টার দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসে, সেজন্য কে রাখবা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন? আবুল ফজল। এবং রাষ্ট্রপতির উপদেষ্টার দায়িত্ব পালন করেন কোন কবি? আবুল ফজল। কেমন? এবং তাকে যে প্রগতিবাদী বুদ্ধিজীবী কাকে বলা হয়? কাকে বলা হয়? আবুল ফজলকে। কেমন? এটা কে রাখবা, প্রগতিবাদী বুদ্ধিজীবী কাকে বলা হয়? আবুল ফজলকে। তারপর হচ্ছে ছাত্র জীবনে এই যে বুদ্ধির মুক্তি আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ, বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে তিনি জড়িত ছিলেন। কোন কবি? আবুল ফজল। এছাড়া মোতাহার হোসেন চৌধুরীতে ছিল। এবং বুদ্ধির মুক্তি আন্দোলন যেটা, সেটার সাথে যে পত্রিকা সম্পৃক্ত সেটার নাম হচ্ছে শিকা পত্রিকা। এবং বুদ্ধির মুক্তি আন্দোলনের মূল স্লোগানও কে রাখবা, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এই জিনিসটা। আচ্ছা তারপর দেখো এবং মুসলিম সাহিত্য সমাজের সাথে তিনি জড়িত, প্রতিষ্ঠা করেন। তিনি কি প্রতিষ্ঠা করেন? মুসলিম সাহিত্য সমাজ। কথাশিল্পী অর্জন করলো, এটা দরকার নাই। চিন্তাশীল প্রাবন্ধিক, এটাও কে রাখবা, প্রগতিবাদী বুদ্ধিজীবী, চিন্তাশীল প্রাবন্ধিক। আর প্রবন্ধের সম্পর্কে তার সাংস্কৃতিক সম্পর্কে এদের দরকার নাই। এরপরে এগুলো তোমরা আশা করি লিখেছো, এবং তোমাদের এটা জিনিসটা দেওয়া হবে গ্রুপ হোয়াটসঅ্যাপ লিঙ্কে, এবং যারা ক্লাস করতেছো, যারা ক্লাস শেয়ার করতেছো তাদেরকে দেবে। এখন গ্রুপে দিতে বলবো। আচ্ছা নামাজের সময় 20 মিনিট দিতে বলেছে, আমরা আর 2 মিনিট পরে কবি পরিচিতিটা পরে 20 মিনিট পর্যন্ত আমরা সময় দিব। এখানেই লাইভ এখানেই থাকবে, তোমরা ঠিক বরাবর 20 মিনিট পর আসবে। কেমন? আমি নামাজ পড়ে 20 মিনিট পর মধ্যে আসবো। আচ্ছা ওকে দিব স্যার। এরপর দেখো তোমরা যারা ক্লাস শেয়ার করবে তাদেরকেই দিব। আচ্ছা 20 মিনিট। আচ্ছা যেটা বলছি, কথাশিল্পী হিসেবে অর্জন করলেও তিনি ছিলেন মূলত চিন্তা, এটা বলেছি সিন্তালিম বাবতিক। তারপর দেখো আধুনিক অসাম্প্রদায়িক জীবনবোধ, স্বদেশ ঐতিহ্যভিত্তিক মানবতা, শুভবোধ তাদের সাহিত্যকর্মের মূল প্রাতিপত্য বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। আবুল ফজলের যেটা গুরুত্বপূর্ণ বিষয় বা তার মূল কবিতার মূল প্রবন্ধের মূল সাহিত্যকর্মের মূল যেটা প্রাতিপদ্য বিষয়, সেটা কি? স্বদেশ, ঐক্যপ্রীতি, মানবতা, শুভবোধ। তার সাহিত্যকর্মের মূল বিষয়গুলিকে রাখবে, জীবনবোধ সহ অসাম্প্রদায়িক জীবনবোধ থেকে এই জিনিসগুলো তার উপন্যাসগুলোকে রাখবা। এখানে উপন্যাসগুলো চৌচির, রাঙা প্রবাদ, মাটির পৃথিবী, মৃতের আত্মহত্যা, সাহিত্য সংস্কৃতি সাধনা, এটা হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধ কোনগুলো? গল্প গ্রন্থ কোনগুলো? উপন্যাস কোনগুলো? এখানে রাখবা সাহিত্য সংস্কৃতি। তারপর হচ্ছে আমাদের আর একটা প্রবন্ধ আছে, সেটা দিয়েছি কিনা দেখি না, হ্যাঁ মানবতন্ত্র। এই বর্তমানে যেটা মানব কল্যাণ পর্ব, সেটা এখান থেকে নেওয়া হয়েছে। কেমন? এছাড়া এইগুলো আর কি 21 দিনলিপির মধ্যে আছে রেখাচিত্র, এটা একটু, এই দুইটা একটু বেশি করে দেখবা, দুর্দিনের দিনলিপি এবং রেখাচিত্র। দুর্দিনের দিনলিপি কার? আবুল ফজলের। কেমন? আচ্ছা তাহলে 8:45 জামাত, তাহলে আমি কি করব স্যার বলো তো? আমি আসলে নামাজ পড়ার জন্য 20 মিনিট সময় দেবো, তুমি পড়ে নিবা আগে থেকে, আর না হলে জামাতের কি করবো আমি। সাহিত্য চর্চায় অসাধারণ অবদানের জন্য এক এক ইয়াতে এক এক রকম। তাকেও 2012 সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হিসেবে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। স্বাধীনতা পুরস্কার কত সালে পায়? 1912 সালে। একাডেমি পুরস্কার পায় 1962 সালে। এইটা আদমাজি সাহিত্য পুরস্কার 1966 সালে, যখন 6 দফা আন্দোলন চলতেছিল। আর আরগুলো দরকার নাই। এবং তিনি চট্টগ্রামে। আবুল ফজল, এই যে আমরা এখন মানব কল্যাণ থেকে শুরু করব। কেমন? তাহলে এখন আমাদের তোমাদের 20 মিনিট না, আমরা 20 মিনিট সময় দিচ্ছি তোমাদের এখন থেকে, আর এটা আমরা গ্রুপে দিয়ে দিব। জুমান আহমদ গাইবান্ধা থেকে। আচ্ছা তাহলে তোমাদের এখন যেহেতু 15 থেকে আমাদের 30-এ অনেকে হচ্ছে তোমার কি করব, মনে করো কি করা যায় এখন, কি আমরা 20 মিনিট দিচ্ছি, কেমন এখন থেকে দিব নাকি আরো 10 মিনিট পর থেকে দিব? তোমরা একটু করে জানাও তো ভাইয়া। 40 মিনিট বিরতি ভাইয়া দেওয়া সম্ভব না, জামাত 8:45 হলো, কি করব বলো, কি করা যায়? তোমাদের কমেন্ট থেকে আমি বলবো। নামাজ 30 হলে কি আরো কিছুক্ষণ পড়াই, কেমন? কি বলো? কারো কোনো সমস্যা নাই? 20 মিনিট হলে হবে। কমার্স এন্ড আর্টস ক্রাশ কনভেনশন। আচ্ছা ওকে, 10 মিনিট পর থেকে দেন, 10 মিনিট পর থেকে দেখতে বলছে। শালগুলো স্যার কয়েকবার করে দেখে যাবা এখন থেকে, সবগুলো শাল গুরুত্বপূর্ণ। তোমার মনে হচ্ছে স্যার এটা গুরুত্বপূর্ণ, তাহলে এটা দেখে যাবা। আর মনে করো এমসিকিউর ক্ষেত্রে আমাদের গদ্য থেকে 13টা, পদ্য থেকে 13টা, 26টা, না সরি 12টা 24টা, আর নাটক উপন্যাস থেকে 6টা টোটাল আসবে।
তো নাটক উপন্যাসের যেগুলো একদম পরিচিত সেগুলো দিবে, একদম অপরিচিত কিছু দিবে না, বোঝা যাবে কবি পরিচিতি সহ দেখবা। আচ্ছা 10 মিনিট পর থেকে লিখতে বলছে, তাহলে আমরা কিছুক্ষণ পরে ফেলি, কেমন? দেখো এবার মানব কল্যাণ, এটা মূলত আমরা যে ভিক্ষা টিক্ষা দিই কবি, এগুলোকে আসলে মানব কল্যাণ না করতে বলছে। মানব কল্যাণ কি জিনিসটা কবি এখানে বোঝাতে চেয়েছেন, দেখি আমরা কতটুকু করতে পারি, তারপর তোমাদের 10 মিনিট পরে বিরতি দিব। দেখো মানব কল্যাণ এই শিরোনাম আমার দেওয়া নয়, এখানে পরীক্ষা আসতে পারে মানব শিরোনাম কার দেওয়া নয়, কবি আবুল ফজলের দেওয়া নয়। আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ অনেকটা সস্তা মামুলি অর্থে ব্যবহৃত হয়। আমরা যে কোনো কিছুকে মানব কল্যাণ বলে ফেলতেছি। যেমন ফর এক্সাম্পল কেউ যদি মনে করো বিরতি দিব ভাইয়া, আর 5 মিনিট পর বিরতি দিচ্ছি, কেমন ভাইয়া? একটু উপরে তুলেন, উপন্যাস গল্প একটু লিখবো। আমি তোমাদেরকে গ্রুপে প্রিয়া বড়ুয়া, আমরা হচ্ছে গ্রুপে এটা দিয়ে দিব, লিঙ্কটা পুরোটা, তোমরা পুরোটা দেখে নিয়ে এটা পুরোটা পিডিএফটা দিয়ে দেওয়া হবে ক্লাস শেষে, কেমন? তোমরা শেয়ার যারা করেছে তারা তো অবশ্যই পাবে। ওকে, তাহলে একটু করে পড়ে ফেলি। দেখো আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ অনেকটা সস্তা আর মামুলি অর্থে ব্যবহৃত হয়। আর যারা লিখতে চাও তাদের হচ্ছে আমি যখন বিরতি দিব তখন ওটা এনে দিব, কেমন? টেনশন করার দরকার নাই। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে থাকি, অর্থাৎ তুমি 2 টাকা দান করতেছো, সেটাকে তুমি মানব কল্যাণ বলতেছো। আর কিন্তু দেখো এই যে মনুষ্যত্ববোধ আর মানব মর্যাদায় এতই ক্ষুণ্ণ করা হয়েছে, সাধারণত উপলব্ধি করা হয় না। তুমি যে এক মুষ্টি ভিক্ষা দিচ্ছ, তুমি ভুলে যাচ্ছ সেও একজন মানুষ, এটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি, কেমন? এটাকে আমরা বলতেছি সে ভিক্ষুক, আমি মানুষ, এরকম মনে করতেছি। আমার মধ্যে একটা অহংকার চলে আসতেছে, সে নিজেকে নিজে ভাবতেছে আমি ভিক্ষুক, এরকম মনে করতে পারতেছে। সেজন্য এখানে মানব মর্যাদা অক্ষুণ্ণ করা হয়। এরপর দেখো, আচ্ছা এরপর খেয়াল করো, ইসলামের নবী বলেছে, ইসলামের নবী মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। উপরের হাত মানে এখানে সবসময় কি? দেখো নিচের হাত মানে ভিক্ষুক, মানে যে মানুষ হাত পেতে গ্রহণ করে, আর উপরের হাত মানে হচ্ছে দাতা, যে মানুষ হাত পেতে অনুগ্রহ বর্ষণ করে, কেমন? যে হাতের উপর থেকে অনুগ্রহ বর্ষণ করে। দান, এই যে এখন থেকে এখানে আমরা যেটা বলবো সেটা একটু খেয়াল রাখবা। দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতাকে রাখবা। দীনতা কোথায় প্রতিফলিত হয়? সর্ব অবয়বে, আমি দাগে দিচ্ছি, প্রতিফলিত হয়। তার বিভৎস দৃশ্য সবার নজরে পড়েছে, এটাকে রাখবে। খারনার নজরে পড়েছে, তার মানে সবার নজরে পড়েছে। এতে কি হয়? মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী অনুগৃহীতার মধ্যে তফাৎ কতটুক? আকাশ পাতাল তফাৎ। এটা তেমন গুরুত্বপূর্ণ না, দীনতা সর্ব অবয়বে এটা গুরুত্বপূর্ণ। এটা শুধু যে আমাদের ব্যক্তির বেলায় সত্য তেমন কিন্তু না। দেখো ব্যক্তির বেলায় যেমন সত্য তেমনই দেখো এই যে অবয়বে যে প্রতিফলিত হয় সেটা ব্যক্তির বেলায় যেমন সত্য, তেমনি দেশের রাষ্ট্রের বেলায় সত্য, বর্তমান অধিকতর সত্য। কারণ এই যে রাষ্ট্র জাতি যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক। তাহলে রাষ্ট্র কিসের প্রতীক? যৌথ জীবন যৌথ চেতনার প্রতীক। গেল, এখানে আসলে কবি কি বোঝাতে চাচ্ছেন এটা বুঝ করতে হবে। আর উপরে লিঙ্ক দেওয়া আছে, আমাদের যে কোনো ইয়াতে গেলে, আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও ছেড়েছি, ওখানে তুমি কমেন্ট বক্সে দিলে ওখানে গ্রুপ লিঙ্ক দেখতে পাবা। প্রত্যেকটা ভিডিওতে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, তুমি জয়েন দিলে সেখানে হয়ে যেতে পারবা। এখানে কবি বোঝাতে চাচ্ছে আমরা যে 2 টাকা দিই এটাকেও আমরা মনে করতেছি মানব কল্যাণ করতেছি, এটা আসলে মানব কল্যাণ না। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো মানব কল্যাণ হতে পারে না, এটাতে মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করা হচ্ছে। এটা শুধু ব্যক্তির বেলায় না, দেশ রাষ্ট্র জাতির বেলায়। যেমন বাংলাদেশ অন্য দেশের কাছে হাত পাতে, মানে গরিব দেশগুলো তুলনামূলক বড় দেশের কাছে হাত কাটে, কারণ আমাদের পুঁজিবাদী অর্থনীতির কারণে এটা হাত পাততেই হচ্ছে। তো কবি এটা বোঝাচ্ছে, কারণ সেই জন্য আবার খুব একটা প্রতীক হচ্ছে, কারণ রাষ্ট্রই হচ্ছে জাতির যৌথ জীবন আর যৌথ চেতনা প্রতীক। রাষ্ট্র যদি ভিক্ষা না করতো তাহলে তুমি যদি ভিক্ষা করতে না। আমেরিকার মধ্যে গিয়ে দেখো বড় বড় উন্নত কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু এগুলো নাই। বুঝাতে পেরেছি? এই বাচ্চারা তোমরা বুঝছো? হ্যাঁ, আমরা আর 5 মিনিট পড়াবো, তারপর দিব। আমি আসলে অবয়বে প্রতিফলিত সব থেকে প্রতিফলিত হয়। আচ্ছা এরপরে দেখো, এরপর খেয়াল করো, রাষ্ট্রের দায়িত্ব কি? শুধু প্রশাসন চালানো নয়। এখন পরীক্ষায় আসবে ভাইয়া, এখান থেকে একটা প্রশ্ন আসবে, রাষ্ট্রের দায়িত্ব নয় কি বলো তো? নিচের কোনটি রাষ্ট্রের দায়িত্ব নয় বলো? তোমরা প্রশাসন চালানো লিখে দিবা আর কি, 100% ভুল। ভালো করে খেয়াল করো। তুমি বলো স্যার এখানে বলছে না নয় বলে নাই তো, এখানে বলে দিয়েছে রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানোই নয়। তার মানে রাষ্ট্রের প্রশাসন চালানো এটাও রাষ্ট্রের দায়িত্ব। এর পাশাপাশি আরো কয়েকটা রাষ্ট্রের দায়িত্ব আছে। এই যে একটা আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা না জাতিকে, এটাও একটা দায়িত্ব। বুঝাইতে পেরেছি? তাহলে এটাও প্রশাসন চালানো এটাও রাষ্ট্রের দায়িত্ব, এবং জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা এটাও রাষ্ট্রের দায়িত্ব। বুঝাইতে পেরেছি? তোমরা যে 230 জন আছে এগুলো কিন্তু রেগুলার ক্লাস করে, 250 জন। হ্যাঁ,
তাহলে 30 জন অনেকে করে, বারবার বলতে বলতে অনেকে বিরক্তবোধ করে, সে আর কিন্তু কেউ করে না। অনেকে আছে অহংকার, এই জন্য অহংকার না করতে বলেছে প্রতিদান কবিতার মধ্যে। ভাই একবার করলে সমস্যা কি, আমাকে বললাম না, তোমার বন্ধু বান্ধব দেখবে যে ফরা ফেলবে যে। আচ্ছা দেখো, তাহলে দেখো, কিন্তু দেখো হাত পাতা চাটুকারিতা মানে বুঝো তত সমুদে, ওই যে আমরা বলি না পা চাটতেছে, এগুলোকে যে রাষ্ট্র প্রশ্রয় দেবে সে রাষ্ট্র কিছুতে আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারবে না। তাহলে কোন রাষ্ট্র আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারবে না? এমসিকিউ আসতে পারে, যে রাষ্ট্র হাত পাতা ভিক্ষা, ওই যে আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই আছে না চাটুকারিতা, তেল মারে মারে চলো যে, ওদেরকে যদি তুমি প্রশ্রয় দিই যে আমাদের বাংলাদেশে এটা বেশি, একটা দল গেছে আর একটা দল আসছে খাওয়ার জন্য, একদম উল্টে পরে লেগে আছে, এরকম কয়েকটা দল আছে না, এবং তাদের সাথে সভাপতি এই সে করে করে তাদের সাথে তালে মারে আমার ভাই তোমার ভাই অমুক ভাই বলে হাত পাতা। এরপর দেখো, তাই মানব কল্যাণতা আমি দয়া বা করুণার বর্ষবর্তী হয়ে দান করাতকে মনে করি না, কবি মনে করে না। দেখো দান করুণার বর্ষবর্তী হয়ে তুমি যদি দান করাত করো, এটা মানব কল্যাণ না। কেমন? মনুষ্যত্বের অবমাননা, যে ক্রিয়াকর্মের সাথে অবশ্যম্ভাবী পরিণতি, তাকে কিছুতেই মানব কল্যাণ নামে অভিহিত করা যায় না। মানে এটা মনুষ্যত্বের অবমাননা করা হচ্ছে। দান খরচ করলে সেটা মনুষ্যত্ব তুমি অবমাননা করতেছো। কাকে দান করতে পারবা? কবি বলতেছেন যার হাত পা নাই, যার ইনকাম করার মতো অবস্থা নাই, বুঝছো? আচ্ছা, যে ভালো করে খেয়াল করো, এটা তো মনুষ্যত্বের অবমাননা করা হচ্ছে, কারণ তুমি যে মানুষ হচ্ছে মানুষ, সেটা তুমি ভুলে যাচ্ছ, সেই জন্য। তারপর দেখো মানব কল্যাণের উৎস কি? মানব কল্যাণের উৎস আমি টাকা দিচ্ছি। মানব কল্যাণের উৎস কি? মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি, তারপর হচ্ছে মানবিক চেতনা বিকাশের মধ্যে দিয়ে নিহিত। তাহলে মানব কল্যাণের উৎস কোথায় নিহিত? পরীক্ষা আসতে পারে। মানব কল্যাণের উৎস কোথায় নিহিত বলো? মানবিক চেতনা বিকাশের মধ্যে নিহিত। একদিন এক ব্যক্তি ইসলামের নবীর কাছে ভিক্ষা চাইতে এসেছিল। নবী তাকে একখানা কোড়াল কিনে দিয়ে বলেছিলেন, এটি দিয়ে তুমি বন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা রোজগার করোগে। বুঝছো কিনা বলা এতটুকু? যে থাকবে স্বাভাবিক স্বভাব থাকবে, তাকে না আমি কি করবো, আমি তো সত্যি কথাই বললাম। কেমন? আচ্ছা করোগে। এভাবে তিনি লোকটিকে শুধু স্বাবলম্বনের পথ, স্বাবলম্বন হচ্ছে নিজের উপর অবলম্বন করা, অন্যের উপর অবলম্বন না। এখন যারা ভিক্ষা করে সে তোমার উপর অবলম্বন করতেছে, তোমার দিকে বাবা হাত পাড়াচ্ছে, তার মানে তোমার উপর অবলম্বন করতেছে। নিজের টাকা নিজে ইনকাম করলে সেটা স্বাবলম্বন। নবীও কিন্তু যে নবীজির শিক্ষা করো না ভিক্ষা, স্বাবলম্বনের পথ দেখানি, সঙ্গে দেখিয়েছেন মর্যাদাবান হওয়ার গল্প। তুমি অন্য কারো সাথে হাসলে তোমার মর্যাদাহীনতা হবে, কিন্তু তুমি যদি নিজের কাছে নিজের টাকায় নিজে অর্জন করো, তাহলে এটা হবে মর্যাদাবান হওয়ার গল্প। বুঝতে পেরেছি? ওকে গুড। কিন্তু এখানে যারা ক্লাস করতেছে 200-250 জন, ওরা কিন্তু খুবই বুঝতেছে, সব তুমি ভালো রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, মর্যাদার সাথে জীবনযাপনের বায়ু, মানুষকে মানুষ হিসেবে মানব ব্যক্তির বিকাশের পথে বেড়ে উঠতে হবে, আর তার যথাযথ ক্ষেত্র রচনাকে মানব কল্যাণের প্রাথমিক সোপান। তাহলে মানব কল্যাণের প্রাথমিক সোপান কি? পরীক্ষা আসতে পারে। মানুষকে মানুষ হিসেবে মানবিক বৃত্তি বিকাশের পথে বেড়ে উঠতে হবে, তার যথাযথ ক্ষেত্র রচনায় মানব কল্যাণের প্রাথমিক সোপান। সোপান শব্দের তো অনেক কিছু বোঝাই, সিঁড়িও বোঝাই, নৌকা বোঝাই, আমরা সিঁড়ি হিসেবে ধরে নিই। কেমন? তো সিঁড়িটা হচ্ছে কি, সোপানটা কি? মানুষকে মুখস্থ করে ফেলবে। মানব কল্যাণের প্রাথমিক সোপান কি? জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আসবে, শিখে ফেলবা একদম মুখস্থ। মানুষকে মানুষ হিসেবে মানবিক বৃত্তি বিকাশের পথে বেড়ে উঠতে হবে, তার যথাযথ ক্ষেত্র রচনা মানব কল্যাণ বাতাস। মানে কি বুঝাই দিচ্ছি, একদম সহজভাবে বুঝাই দিচ্ছি। অর্থাৎ এই যে তুমি তাকে ভিক্ষা না দিয়ে তাকে এমনভাবে ব্যবস্থা করে দাও, তাকে বিকাশিত হওয়ার এমন একটা সুযোগ করে দাও যাতে সে নিজে মর্যাদাবান হয়, সে দেশের কল্যাণে জাতির কল্যাণে কাজ করতে পারে, নিজের টাকা মানে হচ্ছে স্বাবলম্বন করতে পারে। বুঝতে পেরেছি? নিজের উপর অবলম্বন করতে পারে, এই জিনিসটা বুঝতে পেরেছি? এই জিনিসটা তোমাকে করতে হবে। এটাই। এবং সেই সোপান রচনার দায়িত্ব কার কার? দেখো, সমাজ, রাষ্ট্র, আর একটা হচ্ছে পরিবার। কে রাখবা? সমাজ, রাষ্ট্র, পরিবার। এখানে স্কুল বলা নাই, তো পরীক্ষায় যদি আসে সোপান রচনা করার দায়িত্ব নয় কার? আবার তুমি এখান থেকে বসে দিয়ে না, স্কুলের নয়। কেমন? ক্ষুদ্রতম ইউনিটের নাম কি? পরিবার। এটাকে রাখবা। সেই পরিবারকে পালন করতে হয় দায়িত্ব, কারণ মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা হয় সেখান থেকে। কোথায় থেকে? মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা হয় সেখান থেকে। এখানে শেখার মানে কোথায়? পরিবার থেকে। ধীরে ধীরে ব্যাপকত পরিধিতে তার মানুষের যখন বিচরণ শুরু হয়, এখানের মধ্যে রসকস কিছু নাকি রাখবা, তখন সেই পরিধিতে সব প্রতিষ্ঠানের সঙ্গে তার সংযোগ ঘটে, তার শিক্ষা কিংবা জীবিকা সংক্রান্ত যাই হোক না কেন, ওইসব দায়িত্ব প্রতিষ্ঠানের উপর বর্তায়। তবে তা অনেকখানি নির্ভর করে অনুকূল পরিবেশের উপর, পরিবেশ ও ক্ষেত্র গড়ে ওঠার উপর। অর্থাৎ পরিবেশটা অনুকূল হতে হবে, পরিবেশ প্রতিকূল হলে এখানে এটা সম্ভব না। বুঝতে পেরেছি? মানব কল্যাণ কেমন? দেখো, মানব কল্যাণ কেমন? স্বয়ংভূ, বিচ্ছিন্ন, সম্পর্ক রহিত হতে পারে না। মানব কল্যাণ এগুলো হতে পারবে না। সম্পর্ক ছাড়া স্বয়ংভূ নিজে নিজে হতে পারবে না, বা বিচ্ছিন্ন আলাদা আলাদা থাকতে পারবে না, একসাথেই হবে মানব কল্যাণ।
কারণ প্রতিটি মানুষ যেমন সমাজের সাথে সম্পর্কিত, তেমনি তার কল্যাণও সামগ্রিকভাবে সমাজের ভালো মন্দের সাথে সংযুক্ত। উপলব্ধি ছাড়া মানব কল্যাণ কেমন, দেখো স্রেফ দান করে তাকে রাখো টাঙ্গালে বোঝানোর মতো। তাহলে উপলব্ধি ছাড়া তুমি মানব কল্যাণ করে স্রেফ দান করার মনে হবে, বা এটা কাঙ্গালে বোঝানোর মতো বলে মনে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর খেয়াল করো, এতে মানব মর্যাদার অবমাননা কর এক পদ্ধতি না হয়ে যায়, যা আমাদের দেশ সমাজ এক হয়ে গিয়ে আমাদের সমাজ হয়ে গিয়েছে। মানব মর্যাদা এই সেই দুইটা এক হয়ে গিয়েছে, বুঝছো? এতটুকু বুঝছো কিনা বলো? এইসবকে বাহাবা দেওয়ার লোক, বাহাবা করাবার লোক আমাদের দেশের অভাব নেই। দেখো আমাদের দেশে কি হয়, ওই যে বাহাবা করাবার লোকের কিন্তু অভাব নেই। স্যার রেইনকোটটার ক্লাসটা যদি, স্যার আমাদের রুটিন দেওয়া আছে, রেইনকোটের ক্লাস যেদিন পড়েছে ওই দিন নেওয়া হবে, কেমন? তো আমরা আজকে হচ্ছে এতটুকু পর্যন্ত, এতটুকু না, আমরা হচ্ছে 20 মিনিট বিরতি দিব এখন থেকে। 20 মিনিট বরাবর আমরা এখন থেকে 20 মিনিট, 8টা 28 হয়েছে, 8টা 30 ধরো, তো 40 45 আমরা শুরু করবো, 45 পর্যন্ত দিই, কেমন? আমরা 45 আরেকটু বাড়া দিচ্ছি, আমি তোমাদেরকে লিখে দিই 8টা 48 ক্লাস শুরু হবে। কেমন? তো তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ক্লাস আসো নাই তারা আগের গুলো করে নাও, কেমন? এতক্ষণ পর্যন্ত আমাদের লাইভ থাকবে, তবে লাইভ শুরু হলে আবারও লিঙ্ক দেওয়া হবে, মানে আমি যখন আসবো তারপরে তোমরা এই টাইমে ঠিক চলে আসবা, কেমন? তখন আবার কিন্তু শেয়ার করতে হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। সাবার রেকর্ড ক্লাসগুলো হচ্ছে তোমার এখানে থাকবে, কোথায়? এই আমাদের ফেসবুক এতে থাকবে, এর আগের গুলো তো এটাও রেকর্ড করে ফেলতে পারো তুমি। ওকে।